শেষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের প্রশ্নে একটা প্রবলেম ছিল, সেটা হলো আজকের প্রশ্নটা আমি একটা কাজ করেছিলাম। সরি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, আমি বলি। আজকে যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে পুরাতন যে মেডিকেলের প্রশ্নগুলো এসেছিল মেডিকেল ও ডেন্টালে। তো আজকে আমি ওখান থেকে সবগুলো প্রশ্ন দিয়েছিলাম, 2টা প্রশ্ন বাদে। তো এখন প্রবলেম হয়ে গেছে এক জায়গায়, সেটা হলো শরীরের ভেতর অপেক্ষা বা শরীর অপেক্ষা অন্ডথলি বা স্ক্রোটামের তাপমাত্রা কত ডিগ্রি কম, সেন্টিগ্রেড ফারেনহাইট দুইটার কথা বলি। এটা আসলে কম হচ্ছে 3.1 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 ফারেনহাইটের কথা না বললাম, 3.1 ডিগ্রি সেন্টিগ্রেড কম। শরীরের তাপমাত্রা কম না স্ক্রোটামের তাপমাত্রা কম? স্ক্রোটামের তাপমাত্রা কম। তাহলে সঠিক আনসার হচ্ছে এইটা। তো এখন আল ইমরান, তুমি কমেন্টের মধ্যে বলেছো যে মাজেদা ম্যামে আছে 2 থেকে 4, 3 থেকে 4 এরকম, এবং আলিম স্যারে আছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্যারের বইতে একসময় 3 ছিল। তাহলে এখন কোনটা আনসার দাগাবা? প্রবলেম হয়ে গেছে যে কোনটা দাগাবা। এখন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে 2 বলা আছে, এইটা একটা, আর মেডিকেলের প্রশ্নগুলো বই থেকেই যেহেতু সরাসরি করে, আমি তো বলেছি তোমাদের 99% প্রশ্ন হয় আজমল স্যারের বই থেকে, তাহলে এই প্রশ্নটা না আসার সম্ভাবনা অনেক বেশি। বোঝা গেল? তো তাহলে কেন আজকে আমি এটা প্রশ্ন দিয়েছিলাম? প্রশ্ন এই জন্যই দিয়েছিলাম যে এগুলো পুরাতন প্রশ্ন, এগুলো মেডিকেলে সব আসছিল, এই আর কি, আর কোনো ব্যাখ্যা নাই। আর কি কি প্রশ্ন ছিল আমি একটু দেখি। তোমরা একটা কমেন্টে আনসার দাও তো, যে শুক্রাণু এবং ডিম্বাণু কোন জায়গায় মিলিত হয়? ডিম্ব নালীতে বা ফেলোপিয়ান টিউবে কোন জায়গায় মিলিত হয়? ফেলোপিয়ান নালীর তো 4টা অংশ আছে। তোমরা একটু কমেন্টের মধ্যে বলো তো কোন জায়গায় মিলিত হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আর কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন নাই যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করতে পারি? তাহলে আমি রেখে দিলাম। এটা মানে আরেকটু এদিকে দিলে ভালো হতো। ঠিক আছে।
ক্যামেরাটা একটু এদিকে দেখাও। তোমরা কি সবে আনসার দিয়েছো যে এমপুলাতে এমপুলাতে এমপুলাতে? ঠিক আছে, সঠিক আনসার হচ্ছে এমপুলা। তো টিফিনেও যদি আমি ভুল করে কোথাও ইসথমাস লিখে রাখি তাহলে ওটা ভুল আছে। আনসার হচ্ছে এমপুলা। এমপুলাতে ডিম্বাণু অপেক্ষা করে শুক্রাণুর। ঠিক আছে। আর ফাহমিদা নিশাত এবং শারিয়ার সিদ্দিক প্রশ্ন করেছো যে ইরেকটাইল টিস্যু কি? হোমো ইরেকটাস বলে পৃথিবীতে একটা হচ্ছে গোত্র ছিল, মানে একটা স্পেসিস ছিল হোমো ইরেকটাস। আমরা তো হোমো সেপিয়েন্স। ইরেকটাস মানে হচ্ছে সোজা। ইরেকটাস মানে হচ্ছে সোজা। তাহলে ইরেকটাস শব্দের আরেকটা অর্থ হচ্ছে দণ্ডায়মান হয়ে যাওয়া। তোমরা যদি সহজ ভাষায় বোঝো তাহলে খাড়া হয়ে যাওয়া। ক্লিয়ার? তো পেনিসে বা শিশ্নে দুই ধরনের পেশি থাকে। এই পেশিগুলো হচ্ছে ইরেকটাইল পেশি। ইরেকটাইল পেশির জন্যই পেনিস হচ্ছে দাঁড়িয়ে যায়, খাড়া হয়। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন ছিল ভাষা ইফারেন্সিয়া কি? ভাষা মানে হচ্ছে ভ্যাসেল। ভ্যাসেল মানে হচ্ছে নালী। তাহলে এটা একটা নালী। ইফারেন্সিয়া, ইফা মানে হচ্ছে বহির্গমন পথ। তাহলে টেস্টিস বা যে বিচিটা আছে এটার ভেতরে যে শুক্রাণুগুলো উৎপন্ন হয়, যে নালী পথে বাইরের দিকে বা ইপিডিডাইমিসে যায়, এটাকে আমরা বলতে পারি বহির্গমন নালী বা ইফারেন্স ভেসেল, ইফারেন্ট ভেসেল। এইটাকে বলা হচ্ছে ভাষা ইফারেন্সিয়া। ক্লিয়ার? তোমরা কি বোর্ডে দেখতে পাচ্ছ? আমার মনে হয় না তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আমাদের মনে হয় জুম অ্যাপে ক্লাস নিতে হবে, ওইটা আবার ফেসবুকে লাইভ করাইতে হবে। বুঝতে পারছো? তো এই যে দেখো, আমি এখানে হচ্ছে গুগলে সার্চ করেছি। তোমরা জিজ্ঞেস করেছো যে ইনহিবিন হরমোনের কাজ দুই জায়গায় দুটো কেন দেওয়া আছে। দেখো একটু ভালো করে, যে এখানে বলা আছে যে সার্টোলি সেল থেকে ইনহিবিন হরমোন খরিত হয়। এটা পুরুষের ক্ষেত্রেও স্ত্রীদের ক্ষেত্রেও ইনহিবিন ক্ষরণ হয়। তো এর কাজ কি? এর কাজ হচ্ছে একটা হরমোনের ক্ষরণ থামিয়ে দেয়। কোন হরমোন? ফলিকল স্টিমুলেটিং হরমোন। দেখো স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে কাজের মেয়ে, যে ডাটি ডাটি জোকস করে ডিম্বাণুকে পরিপক্ক করে। বোঝা গেল? তো পুরুষের ক্ষেত্রে কি? সার্টোলি কোষ থেকে ক্ষরণ হবে, হওয়ার পর সে ফলিকল স্টিমুলেটিং হরমোনকে কমিয়ে দিবে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনকে যদি কমিয়ে দেয় তাহলে ফল উৎপাদন কমে যাবে। রাইট? ফল মানে কি? স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু উৎপাদন কমে যাবে, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু উৎপাদন কমে যাবে। তাহলে সার্টোলি কোষ আসলে কি করে? কমিয়ে দেয়। কি কমিয়ে দেয়? ইনহিবিন ক্ষরণের মাধ্যমে শুক্রাণু উৎপাদন কমিয়ে দেয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার? ক্যামেরাটা দিকে। ইরেক্ট শব্দের অর্থ উন্নয়নশীল না, এটা হচ্ছে উত্থান। ইরেক্ট মানে হচ্ছে উত্থান। মার্জিয়া ইসলাম জিজ্ঞেস বলেছো যে আমি একাডেমিতে বলেছিলাম ইসথমাস। না, আমি যদি একাডেমিতে বলে থাকি আমি আমার কথা উইথড্র করে নিচ্ছি। আমার মনে আছে আমি বলেছিলাম, বইতে ছিল বলে আমি বলেছিলাম। তো এটা আসলে এমপুলা। ভাই পরীক্ষার পরের দিন উত্তর সহ পিডিএফ কিংবা উত্তরগুলো আমাদের দিয়ে দিলে ছবি তুলে ভালো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। এটা ঘোলা লাগতেছে কেন? আচ্ছা নেটের কি প্রবলেম? না ঠিক আছে, এ করো ওইগুলা ফোকাস করো, একবার টাচ করবো স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে টপিকে চলে যাই। আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়াবো, আর যেগুলো পড়াবো না এগুলো আমি বলে দেবো যে এখান থেকে কী পড়তে হবে। তো সব পড়াইতে গেলে অনেক সময় লাগবে। আমি চাই না যে এই ক্লাসটা আর একটা ক্লাস না হোক। তো আমি একটু তোমাদের বলে দিই কোনটা কোনটা তোমরা নিজেরা পড়ে নিবা, পুরো টপিক থেকে তোমরা লিখে নাও। 1 নাম্বার হচ্ছে 3টি ভ্রূণ স্তরের পরিণতি।
ওই যে অ্যাক্টোডার্ম আছে, এন্ডোডার্ম আছে এবং মেসোডার্ম আছে। যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, হওয়ার পর যখন হচ্ছে ইমপ্লান্টেশন হয়, ঠিক সেকেন্ড উইকে, দ্বিতীয় সপ্তাহে গিয়ে এই তিনটা জিনিস তৈরি হয়। মনে রাখবা 2-3, দ্বিতীয় সপ্তাহে 3টা স্তর তৈরি হয়। 2-3 ক্লিয়ার? তাহলে 3টা স্তর কখন তৈরি হয়? কততম সপ্তাহে? দ্বিতীয় সপ্তাহে। 3টা স্তরের নাম কি? অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এইটা নিয়ে টিফিনে বলা আছে, তো এখান থেকে ট্রিক দেওয়া আছে, ট্রিক দেখে তোমরা পড়ে নেওয়া। এখানে পড়ানোর এই মুহূর্তে কিছু নাই। 2 নাম্বার হচ্ছে, আমি তোমাদের বলে রাখি যে ভ্রূণ ও ফিটাসের যে বিকাশ আছে, ওই যে কোন সপ্তাহে হৃৎপিণ্ড হবে, কোন সপ্তাহে চোখ খুলবে, কোন সপ্তাহে জন্ম নেবে, এইটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট? বিকাশের ক্ষেত্রে দাগিয়ে নাও 1, 2, 3 এবং 38। 1, 2, 3 ও 38তম সপ্তাহ। আমরা খুব ভালো করে জানি যে 38তম সপ্তাহে 9 মাস হয়ে যায়। 9 মাস হলে বাচ্চা জন্ম নেবে, তাহলে 38তম সপ্তাহে বাচ্চা প্রসব হয়, সন্তান প্রসব হয়। ঠিক আছে? এবার বাকি রইল হচ্ছে 1, 2, 3, এই 3টা দেখে নেবা। ওকে, তাহলে এটা আমি পড়াচ্ছি না। কোনগুলো পড়ানো লাগবে, কোনগুলো থেকে বেশি বেশি প্রশ্ন হয়, আমি ওগুলো দেখাচ্ছি। শিশু প্রসব, যম শিশু, তারপর হচ্ছে ডেঞ্জার পিরিয়ড বা ফার্টাইল পিরিয়ড, সেফ পিরিয়ড, এগুলো কি গণনা করে তোমাদের দেখানো লাগবে? এগুলো বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, ম্যাথমেটিক্স। তাহলে তোমরা এগুলো নিজেরা দেখে নিবা, এগুলো আমি পড়াবো না। আর এদিক থেকে হচ্ছে শেষ। আমার মনে হয় যে বাকি সবগুলোই পড়াতে হবে। আপনারা কি লাইনে আছেন সবাই? আর কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে? আচ্ছা, ঠিক আছে, আমি এখন তোমাদের পড়াই। প্রথম যেটা পড়তে হবে, আমরা কিন্তু গত দিনে রজচক্র দেখেছি, যে যেখানে ডিম্বাণুটা এক সময় শুক্রাণুর অপেক্ষা করতে করতে মারা যায়, রাইট? রজস্রাব হয়। তো ওখানে কিন্তু 2টা শব্দ আছে, একটা হচ্ছে মেনার্কি, বইয়ের মধ্যে লেখা আছে মেনার্চি, এটা হচ্ছে মেনার্কি, MENARCHI, এই টাইপের। তো মেনার্কি মানে বুঝতে পারতেছো মিনস্ট্রেশন বা রজচক্র বা রজস্রাব। আর একটা হচ্ছে থেলার্সি। তো মেনার্কি আর থেলার্কি আসলে কি জিনিস? মেনার্কি মানে হচ্ছে একজন মা বা বোন তার জীবনে প্রথমবার যে রজচক্রটা ঘটছে, অভিজ্ঞতা লাভ করছে, এইটাকেই বলা হচ্ছে মেনার্কি। তার প্রথম মিনস্ট্রেশন বা প্রথম রজচক্রকে কি বলে? মেনার্কি। তারপর হচ্ছে থেলার্কি। থেলার্কি মানে হচ্ছে স্তনগ্রন্থির বৃদ্ধি, প্রথম স্তনগ্রন্থির বৃদ্ধি বা বিকাশ, এইটাই হচ্ছে থেলার্কি। ক্লিয়ার? আর এখানে কিছু পড়ার নাই। তো আজকে আমরা দেখব কিভাবে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। দেখো, এই 2টা দেখব। এই 2টার নামই হচ্ছে গ্যামিট। এটা হচ্ছে পুং গ্যামিট, এটা হচ্ছে স্ত্রী গ্যামিট। এই 2টা কিভাবে উৎপন্ন হয়? এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। যেহেতু এটাও সৃষ্টি করব, এটাও সৃষ্টি করব, তাহলে জেনেসিস মানে হচ্ছে প্রক্রিয়া। জেনেসিস কি? জেনেসিস গ্যামেট। গ্যামেট বানান তোমরা দেখে নিবা, তাহলে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া গ্যামেট তৈরি হয়। তাহলে কোন প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হচ্ছে? গ্যামেটোজেনেসিস। এগুলো তোমরা সবই জানো। শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। ডিম্বাণু তৈরির প্রক্রিয়া বলা হয় ওজেনেসিস। ক্লিয়ার? উতে হচ্ছে ওভাম, ওভাম মানে হচ্ছে ডিম্বাণু। স্পারমাটোজেনেসিস মানে হচ্ছে, এখানে একটু ছোট কথা আছে, স্পার্ম বা শুক্রাণু কিন্তু 2টা ধাপে উৎপন্ন হয়, 2টা ধাপ লাগে। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া আসলে স্পার্ম তৈরি হয় না,
স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় স্পারমাটিড উৎপন্ন হয়। ক্লিয়ার? মনে থাকবে তোমাদের এটা? কি খুব বিরক্ত লাগতেছে? আমার নিজের বিরক্ত লাগতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো ভালো করে। এটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। এটা হচ্ছে ওজেনেসিস। ও মানে ওভাম বা ডিম্বাণু তৈরি হচ্ছে, এখানে সরাসরি ডিম্বাণু তৈরি হচ্ছে। আর এখানে স্পারমাটো শব্দের অর্থ হচ্ছে স্পারমাটিড। স্পারমাটিড তৈরি হচ্ছে, এখনো কিন্তু স্পার্ম তৈরি হচ্ছে না। এটারও 4টা দশা ধাপ, এটারও 4টা ধাপ। ক্লিয়ার? তো প্রথম ধাপগুলো সব সেম, দেখবা 2টাতে লেখা আছে সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি। তার মানে হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়ে কোষ আছে, এই কোষগুলো একসময় স্পার্ম কিংবা ওভাম তৈরি করে। তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের যে কোষগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি না স্পার্মের মা, ওভামের মা। তো এই জন্য এগুলোকে বলা হচ্ছে জনন মাতৃকোষ। ক্লিয়ার? তো শুক্রাণুতে জনন মাতৃকোষগুলো কোথায় থাকে? তোমরা তো সেমিনোফেরাস নালিকার কথা পড়ে আসছো। শুক্রাশয়ের মধ্যে সেমিনোফেরাস নালিকা থাকে। সেমিনোফেরাস শব্দের অর্থ কিন্তু সিমেন্ট তৈরি করে যে নালিকাগুলো, বা বীর্য তৈরি করে, আসলে তারা শুক্রাণু তৈরি করে। তো এই নালিকাগুলোর গায়ে কিছু কোষ আছে, সব কোষ না। এই কোষগুলো থেকে একসময় শুক্রাণু তৈরি হয়। ক্লিয়ার? ওকে, দেখো কি কি জানতে হবে। সংখ্যা বৃদ্ধি পর্যায়ে মাইটোসিস ঘটে। মাইটোসিস তার মানে শুক্রাশয় নালিকাগুলো আছে, নালিকাগুলো কোষগুলোর সংখ্যা বাড়া শুরু করে, সংখ্যা বাড়তেছে, মাইটোসিস হয়। খুব ভালো করে খেয়াল রাখবা যে সংখ্যা বৃদ্ধি পর্যায়ে মাইটোসিস হয়। ওকে, তার মানে সংখ্যা বৃদ্ধি পর্যায়ে সংখ্যাটা বাড়লো, সংখ্যা বাড়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে মাইটোসিস। শেষ। এরপর হচ্ছে পরিবর্ধন পর্যায়। পরিবর্ধন পর্যায় মানে হচ্ছে গ্রোথ পর্যায়, বর্ধন, এটা পরিবর্তন নয়, পরিবর্ধন পর্যায়, গ্রোথ পর্যায়। গ্রোথ পর্যায় হচ্ছে কি হবে, যে এখানে যেগুলো তৈরি হয়েছিল এই কোষগুলা, 2টার ক্ষেত্রেই, সরি 1 মিনিট আমি এখানে দেখাচ্ছি। সংখ্যা বৃদ্ধি পর্যায়, মাইটোসিস, মাইটোসিস। 2 নম্বর হচ্ছে পরিবর্ধন পর্যায়ে। তো এই যে কোষগুলো তৈরি হলো, সেম কথা। আচ্ছা আমি একটা কাজ করি, তোমাদের এই টপিকটা আমি পড়াবো না, আমার নিজেরই পড়াইতে খুব বিরক্ত লাগছে। আমি এই টপিকটা পড়াবো না, শুধু এখানে বলবো যে কোন জিনিসটা পড়তে হবে। ঠিক আছে? তোমরা একটু বলো যে ঠিক আছে। সিরিয়াসলি আমার খুব বিরক্ত লাগছে টপিকটা। আচ্ছা, জার্মিনাল এপিথেলিয়াম কি? জার্মিনাল এপিথেলিয়াম মানে হচ্ছে ওই জনন মাতৃকোষ। ক্লিয়ার? জার্মিনাল এপিথেলিয়াম শব্দের অর্থ হচ্ছে জনন মাতৃকোষ, বা যে কোষগুলা বা যে আবরণী কোষগুলা থেকে শুক্রাণু কিংবা ডিম্বাণু উৎপন্ন হয়, এটাই হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। এপিথেলিয়াম মানে হচ্ছে আবরণ। শুক্রাণু আর স্পার্ম কি এক না? জি এক। পারমিতা চৌধুরী নামা বলেছ কেন? ঠিক নাই, অন্যদিন পড়ায়েন ভাই, মানে পড়বে এরা। খুব সহজ, খুব সহজ। আমি বইটা দাগায় দিব, বলে রাখি। সংখ্যা বৃদ্ধি পর্যায়ে শুধু মাইটোসিস হয়, এটা দাগা, এটা দেখে নিবা। আসে কিন্তু যে মাইটোসিস হয় কোন প্রক্রিয়ায়, এই স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিসের কোন পর্যায়ে মাইটোসিস হয়? সংখ্যা বৃদ্ধি পর্যায়ে। 1 পরিবর্ধন পর্যায়ে গিয়ে হয় কি,
যেগুলো মাইটোসিস হয়েছে যে কোষগুলো, এদের প্রথমে আর কোনো বিভাজন হবে না, কোনো বিভাজন হবে না পরিবর্ধন পর্যায়ে। জাস্ট একটু খাবে, একটু মোটা হবে, খাবে একটু মোটা হবে। কারণ কি? এদের বিভাজন লাগবে। কি বিভাজন লাগবে? এদের মায়োসিস বিভাজন লাগবে। মায়োসিস বিভাজন মানে কি? একটা কোষ থেকে 4টা করে কোষ তৈরি হবে, রাইট? তো 4টা করে যদি কোষ তৈরি করতে চায়, তাহলে ওদের খেয়ে আকারে একটু বড় হতে হবে। তোমরা তো জানো যে কোষ বিভাজনের আগে ইন্টারফেস দশা চলে। ইন্টারফেস দশায় কি করে? প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়। এই সময় কোষের আকারটা একটু বড় হয়। প্রোফেজে গিয়ে দেখবা যে কোষের আকার বেড়ে যায়, লেখা আছে নিউক্লিয়াসের আকার বেড়ে যায়, রাইট? তো যাই হোক, তাহলে এখানে কি হবে? কি স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে এই কোষগুলো হবে প্রাইমারি স্পারমাটোসাইট, এখানে হবে প্রাইমারি ওসাইট। ক্লিয়ার? প্রাইমারি স্পারমাটোসাইট এবং প্রাইমারি ওসাইট। দেন এদের হচ্ছে মায়োসিস ঘটবে। মায়োসিস ঘটবে। যদি মায়োসিস ঘটে তাহলে কি হবে? সেকেন্ডারি স্পারমাটোসাইট, এর ক্ষেত্রে হবে হচ্ছে সেকেন্ডারি ওসাইট। সহজ, দুইটাই সেম। এখন ঘটনা হচ্ছে মায়োসিসের দুইটা ধাপ। এক, দুই। তোমরা তো জানো যে মায়োসিস 1 এবং মায়োসিস 2, রাইট? মায়োসিস 1-এ কি হয়? একটা কোষ থেকে 2টা কোষ হয়। মায়োসিস 2-এ কি হয়? দুইটা কোষ থেকে 4টা কোষ হয়। এটা হচ্ছে মায়োসিস 1, এটা হচ্ছে মায়োসিস 2। আশা করি তোমরা এইটা বুঝতে পারছো। তো স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস উভয় প্রক্রিয়াতেই মায়োসিস 1 ঘটে। পুরুষের ক্ষেত্রে বা স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে মায়োসিস 2ও ঘটে। ক্লিয়ার? 2 ঘটে এরা কি করে? স্পারমাটিডে পরিণত হয়। তোমাদের কি বিরক্ত লাগছে? তো আপনারা তো স্বীকার করবেন না, কাহিনী কি? এটা হচ্ছে পুরুষ। তোমরা তো জানো যে একটু পুরুষ মানুষগুলো কি হয়? একটু হচ্ছে অস্থির মনে হয়। অস্থির মনে হয় বলে এরা করে কি? মায়োসিসের 2টা বিভাজন শেষ করে এখানে। তো এরপরে ওজেনেসিসের ক্ষেত্রে হয় কি? মেয়ে মানুষটা একটু ধীরে সুস্থ, রাইট? তাহলে মায়োসিস 1 ঘটে থাকে, মায়োসিস 2টা ঘটে না। মায়োসিস 2টা কখন ঘটে? মায়োসিস 2টা ঘটে কিন্তু ওই যে ডিম্বাশয় থেকে বের হয়ে আসছে। ডিম্বাণু কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, সে গিয়ে এম্পুলাতে বসে আছে। এখনো হয়নি কোনটা? মায়োসিস 2। শুক্রাণু আসছে, আসার পর হয় না যে মায়েরা তড়ি ঘড়ি করে জামাই আসার পরও রান্না করে, করে কিনা? আত্মীয় আসার পরেও রান্না করে কিনা? যদিও কিন্তু আগে থেকে করতেছে, রাইট? তাহলে এরা করে কি? শুক্রাণু আসার পর নিষেক হওয়ার, মানে নিষেকের ঠিক আগ মুহূর্তে, মানে 2টা নিউক্লিয়াস মিলিত হওয়ার ঠিক আগ মুহূর্তে মায়োসিস 2 করে। কে? ডিম্বাণুটা। আর ডিম্বাণুর ক্ষেত্রে কিন্তু মায়োসিস 2 হয় না। যাই হোক, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। স্পারমাটিড তৈরি হয়েছে, এখানে ওটিড তৈরি হয়েছে। স্পারমাটিডটা হচ্ছে গোলাকার নিশ্চল, লেজ নেই। এটা হওয়ার কথা কিন্তু এই যে এটা শুক্রাণু গোলাকার নিশ্চল। তাহলে গোলাকার নিশ্চলটা একটা সময় হবে কি? লেজওয়ালা সচল। তো এই প্রক্রিয়াটা হচ্ছে 4 নম্বর ধাপে ঘটে, রূপান্তর পর্যায়ে ঘটে। এই 4 নম্বর ধাপটাকে আমরা বলি স্পারমিওজেনেসিস। এতক্ষণ আমরা কি বললাম? স্পারমাটোজেনেসিস। তাহলে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া হয় স্পারমাটিড, এই নামের মধ্যে আছে। স্পারমাটিড যেটা উৎপন্ন হলো এটা হচ্ছে রূপান্তর পর্যায়ে গিয়ে, যদি এখানে বইয়ের মধ্যে লেখা নাই, রূপান্তর পর্যায়টাকে লেখা আছে স্পারমিওজেনেসিস। স্পার্ম যোগ জেনেসিস, স্পার্ম তৈরি হয় এখানে। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাদ দিয়ে দিই এটা। ওকে, বোর্ড ভরিয়ে লিখলাম, অনেক কথা বলার চেষ্টা করলাম। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে সেটা হলো ওজেনেসিসের মায়োসিস 2 কখন ঘটে? নিষেকের আগে। ক্লিয়ার? ডিম্বাশয়ে ঘটে না, ডিম্বাশয় যখন বের হয়ে গেছে তখন ঘটে।
কিন্তু পুরুষের ক্ষেত্রে কি ঘটে, মায়োসিস 1 এবং 2 দুইটাই শুক্রাশয়ে থাকা অবস্থাতেই ঘটে। ক্লিয়ার? একটু বড় করে লেখেন, আমি বুঝতে পারছি না। আচ্ছা, আজকে আমরা গল্প করি, গল্প করতে করতে পুরো চ্যাপ্টারটাই শেষ করব। আজকে আমি বসে বসে গল্প করি, ঠিক আছে? তোমাদের চ্যাপ্টার শেষ হলে হলো নাকি ভালো করে? আচ্ছা, তাহলে আমি একটু শুক্রাণু নিয়ে কথা বলি। দেখো, এটা হচ্ছে শুক্রাণু। এর মাথায় আবার ক্যাপ আছে, কারণ এরা হচ্ছে ওই যে কি বলে যে শেয়াল মাঝে মাঝে মাথার মধ্যে টুপি দিয়ে আসে, এসে বলে যে আমার সমস্যা নাই, আমার কাছে মুরগি রাখতে পারেন। তো শুক্রাণু হচ্ছে ওই টাইপের, টুপি মাথায় দেওয়া শেয়ালের মতো। তার মানে শুক্রাণুর একটা টুপি আছে। এখন কথা হচ্ছে এখানে কে কোনটা কি তৈরি করে এটা কিন্তু জানতে হবে। এই যে দেখো, গত দিনে কিন্তু আমি একাডেমিক কোর্সে, তোমাদের অনেকে আছো, ওখানে কিন্তু বলেছিলাম যে গোলজি বডি থেকে তৈরি হয় এই যে অ্যাক্রোসোম বা ক্যাপটা, অ্যাক্রোসোম বা ক্যাপ। ক্লিয়ার? তার মানে টুপির নিচে শয়তানি শেয়ালের, রাইট? তাহলে টুপিতে কি থাকে? টুপিতে এমন একটা এনজাইম থাকে যে এনজাইমটা ডিম্বাণুর উপর যে ঢেলে দেয়, তাহলে ডিম্বাণু করে কি পথ ওপেন করে দেয়, শুক্রাণুর ভেতর প্রবেশ করে। বোঝা গেল? এইটার নাম কি? হায়ালুরোনিডেজ, যেহেতু এনজাইমের কথা বলছি। তার মানে অ্যাক্রোসোম বা টুপির মধ্যে থাকে হায়ালুরোনিডেজ এনজাইম। আর অ্যাসিড কোথায় থাকে? চোখে। হায়ালুরোনিক অ্যাসিড, মনে আছে? চোখের ভিট্রিয়াস হিউমারে থাকে হায়ালুরোনিক অ্যাসিড। তাহলে অ্যাসিড থাকে চোখে, আর এনজাইম বা হায়ালুরোনিডেজ থাকে ক্যাপে। শেষ। ভালো করে খেয়াল করো, এই যে মাঝখানে একটা সূত্রক আছে, কিন্তু লম্বা একটা সূত্র, এটা তৈরি হয় সেন্ট্রিওল থেকে। তোমরা তো জানোই যে সেন্ট্রিওলগুলো দেখতে এরকম, সেন্ট্রিওলগুলো এরকম। তো এইটাই কিন্তু তোমাদের বইতে বলা আছে যে গ্রিভার কাছে সেন্ট্রিওল দুটো সমকোণে থাকে। যাই হোক, জিজ্ঞেস করতে পারে যে এই যে মধ্যসূত্রকটা কে তৈরি করে? সেন্ট্রিওল থেকে। দেখেই মনে হচ্ছে যেটা বাঁশের মতো, তাহলে মাঝখান বরাবর বাঁশ থাকবে, বাঁশ বা সেন্ট্রিওল থাকবে। ক্লিয়ার? শেষ। 2 নম্বর হচ্ছে এখানে প্রশ্ন করতে পারে মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? এই যে মধ্যকণ্ডে থাকে, কারণ এই মাঝখান থেকেই মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে কাকে দেয়? লেজকে দেয়, লেজ চলাচল করে। ক্লিয়ার? তো এখন আমি তোমাদের প্রশ্ন করতেই পারি যে এই যে লেজটা আছে, লেজটা কে তৈরি করে? লেজটা কে তৈরি করে? লেজটাও কিন্তু এই যে সেন্ট্রিওলটা তৈরি করে, কারণ মধ্য সূত্র যেটা আছে সেটা তো এখান থেকে এই পর্যন্ত, রাইট? ঠিক কিনা? এখানে শুধু একটা কথা বলে রাখি, এই জিনিসটা একসময় এরকম ছিল। শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া ছিল, স্পারমিওজেনেসিস বা 4 নম্বর যে ধাপটা ছিল, ওই ধাপে গিয়ে কি হয়, এর ভেতর থেকে পানি বের হয়ে যায়, এর ভেতর থেকে অতিরিক্ত জিনিসপত্রগুলো বের হয়ে যায়। এর ভেতরে যে জিনিসগুলো থাকে, সেন্ট্রিওল মধ্যসূত্র তৈরি করে গোলজি বডি, এই যে দেখো অ্যাক্রোসোম ক্যাপ তৈরি করছে, যেখানে সে এনজাইম রেখে দিচ্ছে। আর হচ্ছে মাইটোকন্ড্রিয়াগুলো কি করে? এই যে এখানে চলে আসে মধ্যখণ্ডে, এটা শক্তি দিচ্ছে। এই হচ্ছে ঘটনা। শুক্রাণু থেকে এটাই পড়তে হবে, শুক্রাণু থেকে আর কিছু পড়তে হবে না। ডিম্বাণু থেকে কি কি ইম্পর্টেন্ট, ছবিটা একটু বড় করি। দেখো, এই যে ভদ্রলোক এখানে, ওকে, এগুলো সাইটোপ্লাজম। যখন ডিম্বাণুটা উৎপন্ন হয়েছিল, আমি যে পড়াইলাম তোমাদের, তখন তো ওই যে জার্মিনাল এপিথেলিয়াম থেকে মায়োসিস 1-এর মাধ্যমে এই যে একটা উৎপন্ন হয়েছে, এই যে একটা উৎপন্ন হয়েছে। প্রথম মায়োসিস 1-এ। মায়োসিস 2টা কি ছিল? হয়নি, এই অংশটুকু হয়নি, এইটা আর এই অংশটুকু বাকি ছিল।
কখন হয়, যদি এখানে শুক্রাণু আসলে এই যে দেখো এখান থেকে মায়োসিস একের মাধ্যমে এটা উৎপন্ন হয়েছে, আর এই যে একটা পোলার বডি উৎপন্ন হয়েছে, পোলার বডিটা এই জায়গায় থাকে। এখন যদি একটা শুক্রাণু এখানে চলে আসে তখন সে কী হবে, এই যে এটা আবার দুই ভাগ হবে, মনে করেন এটা একটা হলো, এটা একটা হলো, এটা কী হবে, একটা থেকে দুইটা হবে। দেখো এই যে মায়োসিস 2 এর মাধ্যমে কি হয়েছে, 1 2 3 4, চারটা হয়েছে। তাহলে মায়োসিস 2টা ঘটে একেবারে শুক্রাণু আসার পর, নিষেক হবে তার আগ মুহূর্তে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে পোলার বডির কাজ কি? তোমরা একটু কমেন্টে বলো তো যে পোলার বডি কেন তৈরি হয়। এই যে একটা ডিম্বাণু, এই যে একটা ডিম্বাণু তৈরি হলো, আর একটা পুচকি একটা তৈরি হলো, কেন এরকম ঘটে? সমান সমান তো হওয়ার কথা। তোমরা একটু কমেন্টে বলো তো কেন পোলার বডি তৈরি হয়। সুই ভাই চেক করেন তো। আরিফ মাহমুদ জিজ্ঞেস করেছো, ভাইয়া প্রিপিউস কেন কেটে ফেলা হয়, আর কেটে ফেলার সুবিধা বা অসুবিধা আছে কি? তো প্রিপিউস কেটে ফেলা বা হচ্ছে গ্লান্স পেনিসের উপর থেকে যে চামড়া আছে, এটা শুধু মুসলমানদের নয়, মুসলমানদের আগে থেকে এটা কাটা হয় ইহুদিদের ক্ষেত্রে, খতনা যেটা বলে, সার্কামসেশন। তো এটা আগে ইহুদিদের মধ্যে ছিল, এরপর মুসলিমদের মধ্যে এটা ছড়ায় যায়। তো পজিটিভ যে জিনিস, এটা আমাদের পড়ানো হয়েছিল মেডিকেল কলেজে, সেটা হচ্ছে পেনাইল ক্যান্সার হয় না। কারণ প্রিপিউসের ভেতরে হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল জমা থাকে। প্রিপিউস কেটে ফেলে ওয়েস্ট ম্যাটেরিয়াল জমা থাকে না, তাহলে পেনাইল ক্যান্সারের সম্ভাবনাটা কমে যায়। এর মানে এই নয় যে প্রিপিউস নাই মানে রোগ হবে না, প্রিপিউস নাই মানে ক্যান্সার হবে না, তারপরে হয়, কমে যায় অন্যদের থেকে। ভাইয়া মধ্যখণ্ডে মাইটোকন্ড্রিয়া বেশি কেন? বেশি মাইটোকন্ড্রিয়া তো লেজে থাকা উচিত, লেজ নাড়িয়েই তো ডিম্বাণুর কাছে পৌঁছাবে। এই পাগলা কোশ্চেন করছে, ভাল লাগতেছে। দেখো মধ্যখণ্ডে কিন্তু সাইটোপ্লাজম আছে, এই যে চারপাশে দেখো কোষ ঝিল্লিটা, সাইটোপ্লাজম আছে বলে ভেতরে আমি মাইটোকন্ড্রিয়া রাখতে পারছি, তাই না? আর এই যে সুতার মধ্যে আমি কোথায় মাইটোকন্ড্রিয়া রাখবো? তার মানে এখানে আমি শক্তি উৎপন্ন করতে পারবো সাইটোপ্লাজমের ভেতরে মাইটোকন্ড্রিয়া থেকে, শক্তিটা আমি লেজের মধ্যে দিয়ে দিতে পারবো, লেজ নাড়িয়ে নাড়িয়ে সে আগাবে। কোথায় যাবে? মুরগি খাইতে, রাইট? ওরা পোলার বডি নিয়ে কেউ কমেন্ট করছে? আমি তো পাচ্ছি না। এই নেটওয়ার্ক ঠিক আছে? তো আমার ফোনে এই অবস্থা কেন? পুচকি পোলার বডির সব সাইটোপ্লাজম ওভাম একাই দখল করে নেয়। সাবাস। না, তোমরা সঠিক আনসার লিখেছো যে 2টা কোষের মধ্য থেকে একটা কোষের যা কিছু আছে সবগুলো এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো ইটস কাইন্ড অফ সোর্স অফ নিউট্রিশন। এর অংশে যা ছিল সব দিয়ে দিচ্ছে, মায়ের মতো। 2 বোন থাকে না, যে এক বোন তার সমস্ত আশা আকাঙ্ক্ষা জীবন সব ছোট বোনের জন্য বা বোনের জন্য দিয়ে দেয়, তাই না? তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তো ডিম্বাণুর আমি একটু গঠনটা দেখাই তোমাদের। এইটা আপাতত নাই। ডিম্বাণুর বাইরে এইটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির বাইরে আরেকটা এরকম ঝিল্লি থাকে। ধরা যাক এটা হচ্ছে শক্ত প্রাচীর, ক্লিয়ার? লুক, এই শক্ত প্রাচীরটার নাম হচ্ছে জোনা পেলুসিডা। পেলুসিডা শব্দের অর্থ কিন্তু কাভারিং, কাভার, ঢেকে রাখে। তাহলে এটা ঢেকে রাখা একটা জোন বা এলাকা, এই এলাকাটা ঢেকে রাখে কাকে? এটাকে। এর উপরে কিন্তু আবার এইরকম আছে, এটার নাম হচ্ছে করোনা রেডিয়াটা। ওকে,
আমি একটু তোমাদের বলি এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে। এক, এটা হচ্ছে ডিম্বাণুর গঠন। ডিম্বাণুর হচ্ছে এটা হচ্ছে নিজের কোষ ঝিল্লি, এরপর হচ্ছে জোনা পেলুসিডা। তো শুক্রাণু আসলে শুক্রাণুকে চেনে কোন স্তর বা কোন স্তরের রিসেপ্টর আছে, সংগ্রাহক প্রোটিন আছে, যেটাকে দেখে শুক্রাণুটাকে চিনে ফেলে, সেটা হলো এই জোনা পেলুসিডা। এখানে এই শুক্রাণুটা লাগে। তাই আসার আগে তো এই যে এই স্তরটা ভেদ করতে হয়। এই স্তরটা ভেদ করার জন্য তাকে ওই যে বললাম না ক্যাপের মধ্যে একটা এনজাইম আছে, এনজাইমটা ঢেলে দেয়, দিলে গলে দেয়। গলে গেলে এই জায়গায় হচ্ছে মাথাটা লাগা দেয় শুক্রাণু। তখন আরেকটা এনজাইম ক্ষরণ হয়, ক্ষরণ হলে যে এইটা খুলে যায়, খুলে গিয়ে সে ভেতরে চলে আসে, এই যে এইটার প্রাচীরে চলে আসে। ক্লিয়ার? এইটার প্রাচীরে যখন চলে আসে তখন দেখো বাইরে যে মধ্যখণ্ড আছে, লেজ আছে, এগুলো কিন্তু বাইরে থেকে যায় সব সব শুধু তার ক্রোমোজোম বা নিউক্লিয়াসটা ভেতরে প্রবেশ করে, আর কিছু প্রবেশ করে না। তো যখন এটা হয়ে যায়, একটা যখন শুক্রাণু চলে আসছে, বাই নেচার মায়েরা বা মেয়েরা হচ্ছে মোনোগ্যামাস, বাই নেচার পোলা বা পুরুষরা হচ্ছে পলিগ্যামাস। বোঝো কিছু? হ্যাঁ। তো একটা যখন শুক্রাণু চলে আসে তখন সেই পটটা বন্ধ করে দেয়। কিভাবে? এখানে কর্টিক্যাল দানা আছে। কর্টিক্যাল দানা কি? দেখো আমরা তো বলেছি যে মেডুলা মানে হচ্ছে ভেতরের অংশ, কর্টেক্স মানে বাইরের অংশ। তাহলে এখানে কিছু দানা আছে একবার বাইরের দিকে, সেই দানাগুলো করে কি দেয়ালটা বন্ধ করে দেয়, শুক্রাণু ভেতরে প্রবেশ করে। শুক্রাণুর একটা নিউক্লিয়াস আছে, ও যখন ভেতরে প্রবেশ করে তখন সে আবার রান্না শুরু করে। কিভাবে? মায়োসিস 2টা এখন ঘটাবে, 4টা হয়ে গেল। এগুলো পরবর্তীতে কোনো কাজে লাগে না, শুক্রাণুতে যেখানে চলে আসছে এই দুটোর মিলন হয়। যাই হোক, আমি খুব বিরক্ত জিনিসগুলো নিয়ে। আমি যখন হচ্ছে রেটিনাতে ক্লাস নিতাম, 4 বছর আমাকে একটা চ্যাপ্টার দিছে। কিছু বুঝলেন সুফি ভাই? এই চ্যাপ্টারটা 4 বছর আমি বিরক্ত হয়ে যাই। প্রত্যেকটা দিন এই ক্লাসে নেওয়া লাগে, ছয়টা ক্লাসে গিয়ে এই চ্যাপ্টারটা নেওয়া লাগে। তো সকালবেলা শুরু হয় রেটিনার কোচিং সেন্টারে, দেখবা যে সকালবেলা শুরু হয় ফিমেল ব্যাচ দিয়ে। তো ছোট তখন আমি কেবল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমাকে ক্লাস দিছে ফিমেল ব্যাচ। আমি যাই, আমি কথা বলি, তারা সবাই হচ্ছে ঘুমায়। কিছু বুঝলেন? মানে আমি তখন গিয়ে করি কি, যে বলি যে রোজ চক্র থেকে পড়বা, এখান থেকে পড়বা, এখান থেকে পড়বা, শেষ। বিরক্ত হয়ে যায়, কতক্ষণ শোনে এগুলো। তো যাই হোক, আমি এটা শেষ করলাম। গঠন থেকে দেখবা যে কারা হচ্ছে জোনা পেলুসিডা ভেদ করে, আর কারা হচ্ছে আবার নতুন করে জোনা পেলুসিডা তৈরি করে, কর্টিক্যাল দানা। আর এই সময় হচ্ছে মায়োসিস 2 ঘটে। একই সাথে হচ্ছে করোনার এরিয়াটাকে কে গলিয়ে দেয়, অ্যাক্রোসোমের যে হায়ালুরোনিডেজ এনজাইম, এটা এগুলাই আসবে, আর কিছু আসবে না। আর আসতে পারে যে ডিম্বাণুর আবরণ নয় কোনটি। ক্লিয়ার? এই যে এখানে একটা জায়গা আছে দেখো, এই যে এই লেয়ারটা হচ্ছে ডিম্বাণুর কোষঝিল্লি, রাইট মহিবুল্লাহ? এইটা তো ডিম্বাণু, ঠিক কিনা? তো এই যে স্পেসটা দেখা যাচ্ছে, এই স্পেসটাকে বলা হচ্ছে পেরি ভাইটালাইন স্পেস। ভাইটালাইন শব্দের অর্থ হচ্ছে ভাইটাল জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। এইটাই তো গুরুত্বপূর্ণ জায়গা। এর চারপাশে যদি কোনো একটা জায়গায় একটু ফাঁকা থাকে, যেটার মধ্যে কিন্তু এই যে এখানকার পোলার বডিটাও থাকে, এটা হচ্ছে চারপাশে সাইটোপ্লাজম, দেখো এর চারপাশটা ফাঁকা। তো এই ফাঁকা জায়গাটাকে বলা পেরি ভাইটালাইন স্পেস, ভাইটাল জিনিসের পেরিফেরি বা প্রান্তে। যাই হোক, সুফি ভাই একটু গল্প সল্প করি। কতজন আছে এখন লাইভে? 77 জন। আচ্ছা, এইটা হচ্ছে জরায়ু, এটা হচ্ছে মনে করো ডিম্বাশয়। ক্লিয়ার? তো এখন আমরা পড়বো হচ্ছে নিষেক।
নিষেক ঘটে কোন জায়গায় এটা আমাদের জানতে হবে এম্পুলাতে। ক্লিয়ার? যখন নিষেক ঘটে এরপর হচ্ছে জাইগোটটা ধীরে 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 এদিকে চলে যায়। জাইগোটটা যখন এদিকে আগাচ্ছে তখন এদের প্রথম ক্লিভেজ হয়। ক্লিভেজ মানে ভাগ হয়ে যাওয়া। দুইটা কোষ একসাথে হয়েছে, মাঝ বরাবর ভাগ হয়ে যায়। এখানে বলে রাখি, যদি কখনো দুইটা কোষ এক হওয়ার পর মাঝ বরাবর ভাগ হয়ে দুইটা কোষ হবে, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, এইভাবে কোষের সংখ্যা বাড়ে। এগুলো সব ক্লিভেজ হয়। তো যদি কখনো এমন হয় যে প্রথমবার ভাগ হয়ে দুইটা কোষ আলাদা হয়ে গেছে, শুক্রাণুডিম্বাণু একটা কোষ জাইগোট, মাঝ বরাবর ভেঙে দুইটা আলাদা হয়ে গেল, তখন কিন্তু প্রবলেম আছে। তখন কিন্তু টুইন জন্মায়, যমজ শিশু জন্মায়। যেহেতু একটা ডিম্বাণু একটা শুক্রাণু থেকেই প্রথম কোষটা তৈরি হয়েছিল, এই জন্য টুইন যে দুইটা হবে এরা দেখতে একই রকম হবে, একই সেক্স হবে, মেল মেল কিংবা ফিমেল ফিমেল। বাট যদি কখনো এমন হয়, ওটাকে বলা হয় মোনোজাইগোটিক টুইন। যদি একটা ডিম্বাণু এদিক থেকে যায়, একটা ডিম্বাণু থেকে এদিক থেকে যায়, কিংবা একটা ডিম্বাণু এদিক থেকে যায় আরও একটা ডিম্বাণু এদিক থেকে যায়, তাহলে দুইটা ডিম্বাণু নিষিক্ত হবে দুইটা শুক্রাণু দ্বারা। তখন এইটাকে বলা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। মানে একটা শুক্রাণু একটা ডিম্বাণু এদিকে একটা জাইগোট, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু এদিকে একটা জাইগোট, ডাইজাইগোটিক টুইন। এদের ক্ষেত্রে সেক্স মেল ফিমেল আলাদাও হতে পারে, মেল মেলও হতে পারে, বাট তাদের চেহারা এক হবে না। বুঝেন নাই সবই ভাই? ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে যমজ শিশুর ব্যাপার স্যাপার। তো যমজ শিশু আমি শেষ করলাম। নিষেক শেষ। 5 থেকে 9তম দিনে জাইগোটটা ধীরে ধীরে আস্তে 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 এই যে এখানে এসে ইমপ্লান্টেশন হয়। ইমপ্লান্টেশন মানে হচ্ছে প্রথিত হওয়া, গেঁথে যাওয়া। ক্লিয়ার? কততম তারিখে হয়, কোথায় হয়, এটা জানতে হবে। যে জরায়ুর অন্তঃপ্রাচীর বা এন্ডোমেট্রিয়ামে। ওকে, শেষ। তাহলে ইমপ্লান্টেশন থেকে আর কোনো প্রশ্ন আসবে না। এবার একটা আমি অমরা নিয়ে কথা বলি। একটা শিশু যখন এখানে জন্মায়, এটা শিশু, যে এর শরীরে যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অমরা। ক্লিয়ার? অমরার একটা অংশ হচ্ছে মায়ের, অমরারই আর একটা অংশ হচ্ছে শিশুর। তাহলে অমরার দুইটা অংশ। অমরা কত সপ্তাহে জন্ম তৈরি হয় এটা জানতে হবে, বই থেকে দেখে নেবা। এরপর হচ্ছে প্লাসেন্টা, ওইটা তো শেষ। ফিটাস, ফিটাস মানে হচ্ছে ভ্রূণ, ভ্রূণ হয় 12তম সপ্তাহে, এটা দেখে নিবা। ক্লিয়ার? শেষ। তারিখগুলো জানলেই হবে। ভ্রূণীয় স্তরের পরিণতি নিয়ে আমি কিন্তু বলেছি, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ পড়তে হবে, সাথে হচ্ছে 38তম সপ্তাহ। শেষ। কিছু বুঝলেন? এরপর হচ্ছে শিশু প্রসব। শিশু প্রসব থেকে জানতে হবে যে 38 উইক্সে গিয়ে শিশু প্রসব হয়, মাঝে মাঝে 2 উইক্স যোগ করা হয়। তোমরা যখন আল্ট্রাসোনোগ্রাম করো, আল্ট্রাসোনোগ্রাম করার সময় 40 সপ্তাহ পর একটা ডেট দেয়, 40 উইক্স। ক্লিয়ার? 5 দিন আগে পরে হলে কোনো সমস্যা নেই, কিন্তু বেশি দিন মায়ের পেটে থাকলে সমস্যা আছে। মায়েরও বিপদ, সন্তানেরও বিপদ। কারণ সন্তান তো দ্বিতীয়বার নেওয়া যায়, মাকে তো আর দ্বিতীয়বার বানানো যায় না, রাইট? নাকি বিয়ে করলে আর একটা বউ হয়? সন্তান মায়ের পেটে আছে, কোনো একটা পরিস্থিতি হয়েছে, কাকে বাঁচানো টার্গেট হবে বলেন তো সুই ভাই? অবশ্যই সন্তান, অবশ্যই মা। আচ্ছা, সন্তানের প্রতি কোনো মায়া নেই আপনার? আছে? তাহলে সন্তানকে বাঁচাবেন না? আচ্ছা, যাই হোক। আর এই হচ্ছে ঘটনা, যে এই সময় গিয়ে শিশু প্রসব হয়। শিশু প্রসবের সময় ইম্পর্টেন্ট কিন্তু 3টা টপিক আছে, 3টা শব্দ আছে। 1 নম্বর হচ্ছে জরায়ু মুখ। এই জরায়ু মুখটা আঙুল দেওয়া হয়, আঙুল দিয়ে দেখায় কতটুকু প্রসারিত হয়েছে, 10 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপর বাচ্চা ডেলিভার্ড হয়, বাচ্চার সাথে হচ্ছে ওই যে প্লাসেন্টা এবং যেটা বলে ফুল পড়ছে। তাহলে 3টা জিনিস আমরা দেখবো। একটা হচ্ছে ব্রেথ, কতটুকু হচ্ছে সার্ভাইকাল ডায়ালেশন হয়েছে, জরায়ু মুখ ডায়ালেশন হয়েছে। এরপর কি হবে? বাচ্চা ডেলিভার্ড হবে, বাচ্চার সাথে হচ্ছে ফুল ডেলিভার্ড হবে। ফুল মানে কি? প্লাসেন্টা এবং ওই যে
নাড়িটা, বুঝতে পারছেন? নাভিরজ্জু বলা হয় এটাকে। ভ্রূণটা কই থাকে, জরায়ু না পেটে? এই যে জরায়ুর ভেতরে থাকে ভ্রূণটা। জরায়ু কোথায় আছে? পেলভিসে আছে। পেলভিস কোথায়? নাভির নিচে যে জায়গাটা আছে, চারপাশে হাড্ডিটা আছে না, এই জায়গায় থাকে শ্রোণী চক্র, যেটা হাড্ডির ভেতরে থাকে। বাচ্চা যতই বাড়ে ততই হচ্ছে ওটা ফুলে ফুলে উপরে উপরে ওঠে, এমনকি এই যে স্টার্নাম আছে না, স্টার্নামের নিচ পর্যন্ত আসে। বোঝা গেল সুই ভাই? ক্লাস এত দ্রুত শেষ হচ্ছে কেন? আচ্ছা, শুক্রাণু ডিম্বাণু নিউক্লিয়াসকে প্রো নিউক্লিয়াই কেন বলা হয়? প্রো নিউক্লিয়াই মানে কি? প্রো নিউক্লিয়াই শব্দের অর্থ হচ্ছে বহু বচন, মানে এখানে শুক্রাণু একটা নিউক্লিয়াস আছে, একটা ডিম্বাণু নিউক্লিয়াস আছে। কোন জায়গায়? ডিম্বাণুর ভেতরে শুক্রাণু নিউক্লিয়াসটা আসছে, ডিম্বাণু নিউক্লিয়াসটা আছে। তাহলে নিউক্লিয়াই হয় প্রো নিউক্লিয়াই, কারণ দুইটা নিউক্লিয়াস একসাথে মিলিত হবে। তার আগ মুহূর্তে বা আর্লি দশাকে আমরা তো প্রো বলি, রাইট? দুইটা আলাদা আছে, তাহলে প্রো, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, তাহলে দুইটা নিউক্লিয়াস বা নিউক্লিয়াই। দুইয়ের অধিকের ক্ষেত্রে ব্যাখ্যা কি? সেম ব্যাখ্যা। নিষেক হতে কতদিন সময় লাগে? 36 ঘন্টা বা 48 ঘন্টা ডিম্বাণুটা বেঁচে থাকে। এটা সময় তো অনেক দিন লাগে না, আসলো, আসার সাথে সাথে হয়ে গেল। কখন আসতেছে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা একটা ব্রেক দিই, ব্রেক দিয়ে আমরা ফিরে আসি। দেখো, আমার খুবই ইচ্ছা ছিল এই টপিকটা খুব মজার করে পড়ানোর, তো তোমরা একদম চিন্তা করো না। যদি এমন হয় আল্লাহ পাক আমাদের সুযোগ দেন যে একাডেমিক ক্লাসে এই চ্যাপ্টারটা চলে আসছে, মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা তখনও হয়নি, আমি এই চ্যাপ্টারটা তখন আমি তোমাদের সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি যতটুকু পড়িয়েছি ততটুকু থেকে প্রশ্ন আসে, আর আমি তো আজকে রাত্রে দাগিয়ে দেবো, ওই লাইনগুলো পড়বা, এখান থেকে এক্সট্রা কোনো প্রশ্ন হবে না। আর আমি এখন একটা ব্রেক নেবো, ব্রেকের পর তোমাদের সাথে দেখা হচ্ছে।
আসসালামু আলাইকুম। 6 মিনিট পর আমরা আবার ফিরে আসছি। তো ফার্স্ট হাফ আমাদের খুব খারাপ হয়ে গেছে, চলে গেছে। তো যাই হোক না কেন, আমরা চেষ্টা করবো যে শেষ হাফে একটু ভালো করে পড়তে। কোন কোন প্রশ্নগুলো আসবে আমি এগুলো একটু দেখাই দিব। পাশাপাশি হচ্ছে 3টা রোগ নিয়ে একটু আলোচনা করব। সন্তান জন্মদানে অক্ষমতা, আইভিএফ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র একটা আমি ভিডিও বানিয়ে দিব তোমাদের গ্রুপে, কিভাবে মনে রাখতে হয় সেটা হচ্ছে প্লাসেন্টার কাজ, মানে ভ্রূণের যে আবরণগুলো আছে এই আবরণগুলোর কাজ সহ, ভ্রূণের যে লেয়ারগুলো আছে চারপাশে এই লেয়ারের কাজগুলো, এটা আমি ভিডিও বানিয়ে আজকে ইনশাআল্লাহ ক্লাস শেষে গ্রুপের মধ্যে পোস্ট করে দেব। তো যাই হোক না কেন, এখন আমরা দেখবো হচ্ছে আইভিএফ, তারপর দেখবো আমরা সন্তান জন্মদানে অক্ষমতা কি। তো আইভিএফ মানে হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। বইয়ের মধ্যে তো লেখা আছে যে ইন ভিট্রো মানে হচ্ছে উইদিন দ্য গ্লাস, টেস্ট টিউবের মধ্যে আর কি, কাচের মধ্যে। কি করা হয় এখানে, কাচের মধ্যে একটা ডিম্বাণু রেখে দেওয়া হয়, ওখানে একটা শুক্রাণু রেখে দেওয়া হয়, দুইটা মিলে ওখানে নিষেক ঘটানো হয় শরীরের বাইরে। পুরুষের দেহ থেকে আমরা শুক্রাণুটা নিলাম, স্ত্রীর দেহ থেকে আমরা ডিম্বাণুটা নিলাম, নেওয়ার পর ডিম্বাণুর মধ্যে শুক্রাণুটা প্রবেশ করালাম, করার পর আমরা কাচের মধ্যে রেখে দিলাম। দেওয়ার পর মানে কাচের মধ্যে ঘটনাটা ঘটালাম, ঘটানোর পর ওইটা এখন হচ্ছে স্ত্রীর শরীরের ভেতরে আমরা প্রবেশ করাই দিলাম, একবারে জরায়ুর যে জায়গায় বা অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে। ক্লিয়ার? তো আইভিএফ এর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা জিনিস জানতে হবে, দুইটা শব্দ জানতে হবে, আর ধাপগুলোর ধাপ জানতে হবে। তোমরা তো জানো ধাপগুলো কি কি। 1 নম্বর ধাপ হচ্ছে স্বাভাবিক যে রজচক্রটা আছে, রজচক্রটা দমন করতে হবে। কারণ যদি পিরিয়ড হয়ে যায় 28 দিন পর পর, তাহলে তো ডিম্বাণুটা কিন্তু চলে গেল শরীর থেকে, তাহলে আমরা ওই ডিম্বাণুটা শরীর থেকে নিতে পারবো না, পরিণত যে ডিম্বাণুটা ওটা নিতে পারবো না। তো এই জন্য আমরা প্রথমে ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পর কি হবে, রজচক্র বা পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে। 2 নম্বরটা হচ্ছে আমরা এখন ডিম্বাণুগুলোর বৃদ্ধির জন্য তার শরীরের ভেতরে ফলিকল স্টিমুলেটিং হরমোন দিব। তোমরা তো জানো ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে কি, ফলের বৃদ্ধি করে বা ডিম্বাণুর বৃদ্ধি করে। তো এখন যদি এমন হয় যে প্রত্যেক মাসে বা প্রত্যেক 28 দিনে একটা করে ডিম্বাণু পরিপক্ক হয়, একটা করে ডিম্বাণু পাওয়া যায়, রাইট? তো আমরা যে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ দিই, তাহলে একটার জায়গায় অনেকগুলো ডিম্বাণু তৈরি হবে। বোঝা গেল না? 3 নাম্বারটা হচ্ছে পর্যবেক্ষণ করব আমরা যে তার শরীরে যে জিনিসগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, হরমোন দিলাম, ডিম্বাণু একাধিক হচ্ছে কিনা, ওগুলো ঠিকঠাক বড় হচ্ছে কিনা, এটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা হয়, আলট্রাসোনোগ্রাম। ক্লিয়ার? আর 3 নাম্বারটা হচ্ছে শরীর থেকে বের করে নেওয়া। শরীর থেকে আমরা অ্যাসপিরেশনের মাধ্যমে বের করে নিলাম। অ্যাসপিরেশন মানে হচ্ছে সিরিঞ্জ দিয়ে টেনে বাইর করলাম। তো টেনে বাইর করতে নিতে গেলে বা সিরিঞ্জ শরীরের ভেতরে ঢোকাতে গেলে তো ব্যথা হবে, পেইন কিলার দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। নেওয়ার পর আমরা এটা কোথায় নিলাম, যেটা সবথেকে পরিপক্ক সেগুলো নিলাম। নেওয়ার পর মানে এখানে কিন্তু একাধিক নেওয়া হয়, ডিম্বাণু 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 ডিম্বাণু, একাধিক টেস্ট টিউব আছে। এরপর পুরুষকে ডাকা হলো, পুরুষের কাছ থেকে শুক্রাণু নেওয়া হলো। শুক্রাণু নেওয়ার পর যে শুক্রাণুগুলো ভালো, এগুলো বাছাই করা হবে। শুক্রাণুর ভেতরে যদি কোনো বজ্র থাকে, খারাপ শুক্রাণু থাকে, এগুলোকে আলাদা করা হবে। হওয়ার পর নিষিক্তকরণ করতে হবে, এটা একটা ধাপ। 4 নাম্বার ধাপ নিষিক্তকরণ, মানে প্রত্যেকটা জায়গাতে আমরা একটা করে শুক্রাণু দিলাম, একাধিক টেস্ট টিউবে কিন্তু ডিম্বাণু 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 ডিম্বাণু, শুক্রাণু দিলাম শুক্রাণু দিলাম শুক্রাণু শুক্রাণু দিলাম। ক্লিয়ার? যেটা সব থেকে ভালো হবে বাকিগুলো আমরা ফেলে দিব। এখন এই যে নিষিক্ত হইল টেস্ট টিউবের মধ্যে, এই জন্য একে বলা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন। কিভাবে হয়, এর একেবারে সাইটোপ্লাজমের মধ্যে আমরা কিন্তু শুক্রাণুটা প্রবেশ করে দিই। তাহলে ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনফিউশন, নাম হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক। তো যাই হোক না কেন, হওয়ার পর এটা কি করব, নারী দেহের জরায়ুর মধ্যে দিয়ে দেব। জরায়ুর কোথায়? অ্যান্ডোমেট্রিয়ামে, জরায়ুর ভেতরের প্রাচীরে। এরপর কি হলো, শেষ, যত সময় ডেলিভার্ড হবে। তো এইটা প্রথম কে আবিষ্কার করেছেন, প্রথম যে টেস্ট টিউব বেবি, তার নাম লুইস ব্রাউন, বইয়ের মধ্যে দেওয়া আছে। লুইস ব্রাউন কিন্তু নিজে পরবর্তীতে স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু সন্তানের মা হন, ইনি একজন ফিমেল মহিলা। তো বাংলাদেশে হীরা মণিমুক্তা ছিল প্রথম টেস্ট টিউব বেবি, এটার নামটা জানতে হবে। তো এখন কথা হচ্ছে কেন আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হয়, কারণ হয় পুরুষের প্রবলেম, নাহলে স্ত্রীর প্রবলেম। কি কি প্রবলেম হয় ওগুলো একটু আমরা এখন দেখবো, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে বন্ধা বা বন্ধ, বন্ধ।
বন্ধা বোঝো না? ইনফার্টাইল, যারা সন্তান জন্ম দিতে পারে না। পুরুষ, স্ত্রী। স্ত্রী কারণটা দেখি। এটা তো জরায়ু। দেখো অনেকগুলো কারণ, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ডিম্বাশয় থেকে ডিম্বপাতে ব্যর্থতা। এটা হচ্ছে প্রধান কারণ। 10% কারণ হলো এটা, কেন বাচ্চা হয় না। ডিম যদি বাইরে না হয় ঘর থেকে, তাহলে শুক্রাণু এসে কার সাথে মিলিত হবে? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হতে পারে যে এই যে জরায়ু বা ডিম্বনালী, জরায়ুর যে ফেলোপিয়ান টিউব বা ডিম্বনালী আছে, এখানে ক্ষত আছে। হতেই পারে তার একসময় গনোরিয়া ছিল। গনোরিয়ার জীবাণু কিন্তু এই যে মিউকাস মেমব্রেন বা ভেজা ভেজা দেয়ালগুলোকে আক্রমণ করে, এগুলোকে আক্রমণ করে করতে করতে এদিকেও ক্ষত তৈরি করে একটা সময় এটা বন্ধ করে দিয়েছে, ঘা হয়েছিল। ডিম্বনালীর ক্ষত হলেও কিন্তু সে বাচ্চা জন্ম দিতে পারবে না। 3 নম্বর হচ্ছে জরায়ুর ক্ষত। এই যে জরায়ুর ভেতরে যদি ক্ষত হয়, তাহলে কিন্তু এইসব জায়গায় শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা মিলিত হইলেও এই জায়গায় কিন্তু বসতে পারবে না, কিংবা এখানে যে ক্ষত হয় তাহলে শুক্রাণু এই পথে সাঁতার কেটে এখানে যেতে পারবে না। 3 নম্বর হচ্ছে জরায়ু মুখের ক্ষত। এই যে দেখো জরায়ু মুখটা এখানে আছে, অনেক তো রোগ আছে, অনেক রোগে এই জায়গাগুলো ক্ষত হয়, হয়ে বেশ কিছু ঘটনা ঘটতে পারে যে এটা বন্ধ হয়ে গেল পটটা, কিংবা এই পটটা একটু বেশি ওপেন হয়ে গেল, তখন অ্যাবর্শন হওয়ার আবার চান্স আছে। বন্ধ যদি হয় আবার শুক্রাণু যেতে পারবে না। আবার এখানে যে ঘা থাকে, তাহলে শুক্রাণুকে আমরা যতই এই জায়গায় হাই আপ ডিপোজিশন করি না কেন, এটা কিন্তু কখনো এখানে সাঁতরে ভেতরে যাইতে পারবে না। তাহলে জরায়ু মুখের ক্ষত হলে এটা হতে পারে। আর কি কি কারণ আছে? আর একটা কারণ হচ্ছে শুক্রাণুটাকে যদি নারী দেহে দেওয়া হয়, নারী দেহ যদি মনে করে যে এটা ফরেন বডি, এটা হচ্ছে ফরেন বডি, মানে আমার নিজের শরীরের জিনিস নয়, তাহলে শুক্রাণুটাকে কিন্তু মেরে ফেলতে পারে। শুক্রাণু দিছি, কিন্তু নারী দেহের যে প্রতিরক্ষা মেকানিজম আছে, ইমিউনিটি আছে, এইটা কিন্তু ধ্বংস করে দিতে পারে। এই কারণে আরও অনেকগুলো কারণ আছে, যেমন বেশি মোটা হলে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকলে, বা হচ্ছে আরও টিউমারের ব্যাপার আছে, যে এই জায়গায় যে টিউমার হয় তখনও প্রবলেম হতে পারে। তো প্রধান কারণগুলো কিন্তু আমি আলোচনা করছি স্ত্রীদের ক্ষেত্রে কেন বন্ধ্যাত্ব হয়। তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? আইভিএফ এ মিনিস্ট্রেশন বন্ধ করতে হবে কেন? মিনিস্ট্রেশন যদি হয় তাহলে পরিণত যে ডিম্বাণুটা আছে ওটা নষ্ট হয়ে যাবে, তখন তো আমরা ওখান থেকে ওই নারী দেহ থেকে ডিম্বাণুটা বের করে নিয়ে আসতে পারবো না, টেস্ট টিউবে নিতে পারবো না। দুই, পুরুষের ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে? সুবি ভাই, পুরুষের হচ্ছে বীর্য বা সিমেন আছে, সিমেনের মধ্যে আমরা খুঁজে দেখলাম শুক্রাণু নাই, বীর্য যে শুক্রাণু নেই। তার মানে ওই যে বলছিলাম না যে এটা হচ্ছে ইউরেথ্রা, এই যে এখানে হচ্ছে সরাইখানা, এই পাশে এসে এখানেই হচ্ছে আসল জিনিস। তার মানে এখান থেকে শুক্রাণুগুলো যায়, আর এই যে এখান থেকে সিমেনের বা ওই বীর্যের যে তরল পদার্থটা যেখান থেকে উৎপন্ন হয়, বোঝা গেল? তো এখান থেকে সে যেতে পারে নাই, বা কোনো এক কারণে, ওই যে গত দিনে কিন্তু আমি বলছি যে কোলের মধ্যে ল্যাপটপ নিয়ে যদি তোমরা এখন দেখো, এই আজকের ক্লাস করো, তাহলে ল্যাপটপের কারণে কি হবে, গরমের কারণে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। অনেক কারণ আছে। রেডিয়েশনের মধ্যে কাজ করো, রেডিয়েশন মানে হচ্ছে এক্স রে রুম, তখনও ধ্বংস হয়ে যেতে পারে, অনেক কারণেই ধ্বংস হতে পারে। তো এখান থেকে ফ্লুইডটা আসতেছে, মানে সিমেন্ট পাচ্ছি, কিন্তু সিমেন্টের মধ্যে উইদাউট স্পার্ম, তাহলে এটাকে বলা হয় অ্যাস্পার্মিয়া বা অ্যাজুস্পার্মিয়া। জু মানে হচ্ছে জুলজি, জুলজি মানে হচ্ছে জীব, জীব মানে হচ্ছে সচল। যদি স্পার্মগুলো সচল, এই জন্য মাঝখানে জু শব্দটা অ্যাড করা হয়। তাহলে বীর্যে শুক্রাণুর অনুপস্থিতিতে কি বলা হয়? অ্যাজুস্পার্মিয়া। এ মানে হচ্ছে উইদাউট, উইদাউট সচল স্পার্ম। ক্লিয়ার? 1। 2 নম্বর হচ্ছে যদি কখনো 20 লাখের নিচে হয়, পার কিউবিক সেন্টিমিটার যে পার এমএল স্পার্মে, সরি পার এমএল যে বীর্য আছে, বীর্যের মধ্যে যদি 20 মিলিয়নের কম শুক্রাণু থাকে, তাহলেও কি হবে না, ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে না। এখন ঘটনা হচ্ছে এতগুলো লাগে কেন, একটু পরে আমরা দেখতে পারবো। তো এই ধরনের
কন্ডিশনকে বলা হয় অলিগোস্পার্মিয়া, শুক্রাণু স্বল্পতা, অলিগোস্পার্মিয়া। অলিগো মানে কম, স্পার্ম মানে হচ্ছে স্পার্ম, কম স্পার্ম। 3 নাম্বারটা হচ্ছে অস্বাভাবিক শুক্রাণু। বইয়ের মধ্যে দেওয়া আছে শুক্রাণুর 2টা লেজ, তাহলে সাঁতরে কিন্তু সে সঠিক দিকে যাইতে পারবে না। শুক্রাণুর লেজ আছে কিন্তু মাথা নাই, কোন দিকে সাঁতরাবে সে তো বুঝতে পারবে না। আর মাথার মধ্যেই কি থাকে, নিউক্লিয়াস বা ক্রোমোজোমগুলো থাকে, তাহলে ক্রোমোজোম ছাড়া তো নিষেক হওয়া অসম্ভব। এই ধরনের হতে পারে, কিংবা হচ্ছে বিকৃত স্পার্ম থাকতে পারে যেগুলো দ্বারা কখনোই ডিম্বাণু নিষিক্ত হবে না, তাহলে সন্তান সে জন্ম দিতে পারবে না। আরও কিছু কারণ আছে, পুরুষ দেহের ভেতরেই স্পার্ম তৈরি হচ্ছে, আবার পুরুষ দেহে যে ইমিউনিটি আছে সে বলতেছে না এই জিনিসটা আমার শরীরের না, তাকে মেরে ফেলতেছে। এটা হলো অটো ইমিউনিটি, নিজের শরীর নিজের কোষকে মেরে ফেলতেছে। অটো মানে হচ্ছে একা একা, মানে নিজে নিজে। তাহলে অটো ইমিউনিটির জন্য একজন পুরুষ বন্ধা হয়ে যেতে পারে। আর কি কি হতে পারে, ওই যে ঘটনার আগেই হচ্ছে ঘটনা ঘটে যাওয়া, বোঝা গেল সি ভাই? এটাকে বলা হচ্ছে অকাল বীর্যপাত বা প্রিমেচিউর ইজাকুলেশন। অকাল বীর্যপাত মানে সঠিক কালের আগে বীর্যপাত। আর একটা হতে পারে যে ইরেকটাইল ডিসফাংশন, উত্থানের সমস্যা। উত্থানে যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই যে এখানে ডিপোজিশন করতে হবে, মানে একটা ভেজাইনা বা যোনিপথের একবারে উপরে শুক্রাণুকে ঢেলে দিতে হবে। উত্থানে যদি সমস্যা হয় তাহলে তত তো যাইতেই পারবে না। আর যোনিপথের এদিক থেকে যেগুলো থাকে এগুলো কিন্তু মারা যায় শুক্রাণুগুলো, বোঝা গেল? তাহলে সন্তান জন্মদানের কোনো সম্ভাবনা নাই, এই জায়গায় আসতে হবে। তাহলে উত্থানের সমস্যা হলে এই প্রবলেমটা হতে পারে। আরও অনেকগুলো কারণ আছে, সাবধান হয়ে যাও। আর বাকিগুলো বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা তো বুঝতে পারবা। তো এই হচ্ছে ঘটনা, কেন সন্তান জন্মদানে অক্ষম হয় পুরুষ এবং নারী। তোমরা একটু লেখো তো যে পোস্টপার্টাম সাইকোসিস কাকে বলে? কমেন্টের মধ্যে লেখো তো পোস্টপার্টাম সাইকোসিস কাকে বলে। সুবি ভাই, পোস্টপার্টাম সাইকোসিস কাকে বলে? শুক্রাণু কি সাঁতরায়? শুনলাম এটা নাকি ভুল। দেখো, সাঁতরানো মানে কি? সাঁতরানো মানে হচ্ছে এরম এরম করে 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 সে এগিয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন না। তার নিজের কিছু ঘূর্ণন আছে, মানে সোজা যাচ্ছে, ব্যাপারটা এমন না। তবে দেখেই মনে হবে যে সে সামনে এগিয়ে যাচ্ছে, এটা মনে হবে। সাঁতরা শব্দটা ভুল হলেও ও যে এগিয়ে যাচ্ছে ডিম্বাণুর দিকে, এটা কিন্তু ভুল না। ঠিক আছে? তো তোমরা যেটা শুনছো সেটাও সঠিক, আবার ব্যাপক অর্থে তোমরা যেন বোঝো এই জন্য শুক্রাণু সাঁতরে যায়, এটাও সঠিক। ক্লিয়ার? মিসক্যারেজ কি, কেন হয়? মিসক্যারেজ মানে ওই যে কাইন্ড অফ অ্যাবর্শন, এটাকে বলা হয় মিসক্যারেজ। মানে হচ্ছে ঠিকঠাক হচ্ছে এন্ডোমেট্রিয়ামে ওটা আটকাইতে পারলো না, শরীর থেকে বের হয়ে গেল জায়গাটা। মিসক্যারেজ হওয়ার তো অনেকগুলো কারণ আছে, ওই যে বললামই যে যে জায়গায় প্রথিত হবে এন্ডোমেট্রিয়ামে ক্ষত আছে, তাহলে সে ওখানে বসতে পারবে না। 2 নম্বর হতে পারে যে সার্ভিক্সটা ডায়ালেটেড, ওপেন, একটু বেশি ওপেন, তাহলে ওটা বের হয়ে চলে যেতে পারে সহজে, খুব সহজে মিসক্যারেজ হতে পারে। সন্তান জন্মদানের পর মায়ের সাইকোলজিক্যাল সমস্যা। দেখো, তোমরা মাঝে মাঝে কিন্তু নিউজ পত্রিকায় পড়ো যে 2 বছরের শিশুকন্যাকে জবাই করেছেন মা, 2 বছরের শিশুকন্যাকে বা ছোট ছেলেকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছেন মা। তা আমরা কিন্তু এগুলোতে খুব মজা পাই, যারা পারভার্ট, খুবই মজা পাই। কারণ কি, আমাদের ধারণা মেয়ে মানুষ যেখানে হত্যাকাণ্ড বা কোনো কিছু একটা হইলেই এই যে এখানে কোনো ঝামেলা আছে, তাই না?
তাহলে যদি কখনো কোনো মা ছোট বাচ্চাকে মেরে ফেলে তাহলে প্রধান টার্গেট হওয়া উচিত যে ওই মহিলার হয়তোবা পোস্টপার্টাম সাইকোসিস আছে। পোস্টপার্টাম, পোস্ট মানে হচ্ছে পরে, পার্টাম মানে হচ্ছে সন্তান জন্মদান। তো সন্তান জন্মদানের পরে সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। বোঝা গেল সুবি ভাই? তো বাংলাদেশে যেহেতু আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, আমেরিকাতে একবার এরকম হয়েছিল যে 2-3টা বাচ্চা মেরে ফেলছে, বাড়িতে আগুন টাগুন লাগিয়ে দিয়ে বাকি যে বাচ্চাগুলো ছিল তাদেরকে পুড়ায় মারছে। অনেক পরে দেখা গেল যে মায়ের পোস্টপার্টাম সাইকোসিস ডেভেলপ করছে, তার কিন্তু কোনো শাস্তি হয়নি, তার কোনো শাস্তি হয় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এমনিতে মেয়েদের শরীরে একটা নির্দিষ্ট সময় হরমোন আপ ডাউন হয়। পিরিয়ডের সময় বলছি না, ফলিকল স্টিমুলেটিং হরমোন বাড়ে, কখনো প্রজেস্টেরন বেড়ে, জ্বর হয়, তো মেজাজ টেজাজ তো খারাপ হবে। 12তম দিনে হঠাৎ করে এলেই সার্জ হয়, লুটিনাইজিং হরমোন বেড়ে যায়, ডিম্বপাত ঘটায় দেয়। তো এটা তো সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে একটু ইফেক্ট করো, রাইট? তো সেখানে যদি পেটের মধ্যে একটা ভ্রূণ তৈরি হয়, তাহলে ভ্রূণ নিজেও তো হরমোন তৈরি করে, তাই না? তার নিজের শরীরে পুরো সাইকোলজিক্যালি ইমব্যালেন্স হয়ে যায়। সন্তান জন্মদানের পর আবার নতুন করে ঠিক হওয়ার একটা সময় লাগে। এই সময় তো হরমোন, আকস্মিক হরমোন উইথড্রল হয়ে গেল, তাই না? আগে এত হরমোন ছিল, হঠাৎ করে নাই। স্বাভাবিকভাবে তখন ডিপ্রেশনে ভুগতে পারে, তখন অ্যাংজাইটিতে ভুগতে পারে, তো তখনই সাইকোসিসগুলো ডেভেলপ করে। তাহলে আমরা যদি কখনো এই টাইপের নিউজ দেখি, যেহেতু তোমরা আজকে আমার ক্লাস করলা, কখনোই এগুলোতে কোনো ধরনের কমেন্ট করবো না। ভেবে নিবা যে পোস্টপার্টাম সাইকোসিসের কারণে এটা হতে পারে। 3 বছরের বা 4 বছরের একটা বাচ্চাকে মেরে ফেলছে তার মা, পরকীয়া বা এই টাইপের কোনো ঘটনা এখানে নাও থাকতে পারে। বোঝা গেল সুবি ভাই? যত্ন নেবেন। একজন জিজ্ঞেস করেছো পিসিওএস কি? অনেক এখানে ডি লিখছো, আসলে ডি না, এটা হচ্ছে এস হবে। পিকস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। যদি কখনো ডিম্বাশয়ের মতো অনেকগুলো সিস্ট হয়, গোল 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 টিউমারের মতো হয়, তাহলে এই রোগটাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। কেন সিনড্রোম? কারণ এখানে অনেকগুলো লক্ষণ তৈরি হয়, লক্ষণগুলোকে একসাথে বলা হয় সিনড্রোম। সিন মানে হচ্ছে টুগেদার। বোঝা গেল? এই যে কখনো কখনো আমাদের মা বা বোনদের মাঝে মাঝে একটু গোফ দেখা যায়, লোম গজাইছে, ওয়েট বেড়ে গেছে সুবি ভাই, কোনো কারণ ছাড়াই তার ওয়েট বেড়ে গেছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি টেস্ট করে দেখি, তাহলে দেখতে পাবো যে ডিম্বাশয়ের মধ্যে সিস্ট তৈরি হয়েছে। ক্লিয়ার? তো যাই হোক, আমি এবার টপিকে চলে যাই। আচ্ছা, প্লাসেন্টার কাজ বা ভ্রূণ আবরণের কাজ আমি যদি তোমাদের ভিডিও বানিয়ে দিব, তাহলে আমি এটা মিশিয়ে ফেলতেছি। আজকে তোমাদের বই দাগিয়ে দেবো ইনশাল্লাহ, টেনশন করার একদম কিছু নাই। আমার মনে হয় না যে এই টপিকে যদি কোনো কোশ্চেন হয় তোমরা আটকাবা, কারণ আমি যতটুকু পড়াইছি আর বাকিটুকু দাগিয়ে দেবো। সুবি ভাই, আজকে আমরা অনেকগুলো রোগ পড়বো। প্রথম প্রশ্নটা হচ্ছে, সিফিলিস, গনোরিয়া, এইডস এগুলো আসলে কি? এগুলো হচ্ছে যৌনবাহিত রোগ। ক্লিয়ার? যৌনবাহিত রোগ মানে কি? এগুলো যৌন সঙ্গমের মাধ্যমে ছড়াতে পারে, অন্যভাবে ছড়াতে পারে। কাউরে হঠাৎ করে সিফিলিস হয়েছে, সাথে সাথে ধরে নিবা যে সে অবৈধ যৌন সঙ্গমে ছিল বা আক্রান্ত কাউরের সাথে যৌন সঙ্গমে গেছিল, এই জন্য হয়েছে, ব্যাপারটা এমন না। কাউরে যদি এইডস হয়, সাথে সাথে ধরে নিবা না যে তার এই কাজের জন্য। হতে পারে সে ভুলে কোথাও রক্ত নিয়েছিল, যে রক্তদাতা তার এইডস ছিল, তাই না সুবি ভাই? তো হসপিটালে যেটা হয় যে তুমি যদি কাউকে রক্ত দিতে চাও, সরকারি হসপিটালগুলোতে যেটা হয়, সব জায়গাতেই সম্ভবত হয় যে রক্ত দেওয়ার পর কয়েকটা টেস্ট করে, ম্যালেরিয়া আছে কিনা, হেপাটাইটিস আছে কিনা, এইডস আছে কিনা। তো যদি কখনো দেখে যে তার এইডস আছে, সাথে সাথে তাকে ফোন করা হয়, ফোন করে বলা হয় যে আপনার এই প্রবলেম আছে, ট্রিটমেন্ট নেন। সাথে সাথে ওটা হচ্ছে রেকর্ডেড হয়ে যায় ওই লোকটা। হেপাটাইটিস থাকলেও ডেকে আনা হয়, ডেকে এনে বলা হয় আপনি রক্ত দিবেন না, আপনি সাবধানে থাকেন, চিকিৎসা করেন, নইলে আপনি হেপাটাইটিস ছড়াবেন। শুধু ছড়ানো না, আপনি তো নিজেও মারা যাবেন। তো যাই হোক না কেন, আমরা এখন এই 3টা কি দেখব। প্রথম কথা হচ্ছে এগুলা কোন অণুজীব দ্বারা হয়। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ভাইরাস। এটা একটা প্রশ্ন, নাম কি কি দেখো।
অণুজীবের নাম। নামটা জানতে হবে। এইটা খুব ভালো করে মনে রাখবো, আমি তোমাদের বলে রাখি। টিসি, তাহলে সিফিলিস টি দ্বারা হয়, টি মানে হচ্ছে ট্রিপোনোমা পেরিডাম। টিসি এইভাবে মনে রাখবা, টিসি টিসি, টিতে হচ্ছে ট্রিপোনোমা পেলিডাম, সিতে হচ্ছে সিফিলিস ঘটায়। ক্লিয়ার? কেন এটা মনে রাখতে হবে? কারণ আমরা তো জানি যে নিশেরিয়া গনোরি, নাম দেখে বোঝা যাবে যে গনোরিয়া হয় নিশেরিয়া গনোরি দ্বারা। আর তোমরা তো জানো এইডস হয় এইচআইভি দ্বারা, নাকি এইডস দ্বারা এইচআইভি হয়। তাহলে এখানে ভাইরাস কোনটা? এই যে ভাইরাস। রোগের সমষ্টি বা সিনড্রোম কোনটা? এইডস, রাইট? তো তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? এরপর আমি একটু দেখি ভালো করে পড়ানো যায় কিনা। তোমরা একটু কমেন্ট করে বলো যে আপনারা আছেন। সিস্ট কি? একে কার্ডিস্যাকও বলা হয়। কার্ডিস্যাক মানে হচ্ছে চোরাগলি, মানে বহির্গমন কোনো পথ নাই। কোশ্চেন ব্যাংক কবে পাবো স্যার? একবার পরীক্ষার আগের দিকে, 15 দিন 20 দিন আগে পাবা, রিভিশনের সময় ইনশাল্লাহ। আমি বলতে বলছি আতিকুর রহমান, আপনারা আছেন, খুশি হয়েছি। সুই ভাই, এখন আমি আপনাদের পড়াবো হচ্ছে এইডসটা পড়াই, যেহেতু তোমাদের এইডস সম্পর্কে জানা আছে। হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস মানে হিউম্যানের উপর কাজ করে ইমিউনো ডেফিসিয়েন্সি। ইমিউন মানে হচ্ছে প্রতিরক্ষা, ডেফিসিয়েন্সি মানে হচ্ছে অভাব, তার প্রতিরক্ষার অভাব ঘটায় যে ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। কি হয় এখানে? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। খুব ভালো করে দেখো, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত, অর্জিত ইমিউনো ডেফিসিয়েন্সি। দেখো আমরা কিন্তু ইমিউনিটি চ্যাপ্টারটা পড়ছি, ওখানে বলেছিলাম যে সহজাত মানে হচ্ছে জাত বা জন্মের সাথে আনা, আর অর্জিত মানে হচ্ছে জন্মের পর। তার মানে এই ভাইরাসটা জন্মের পর আমাদের আক্রমণ করতে পারে, কিংবা মায়ের পেটে থাকাতেও আক্রমণ করতে পারে। স্বাভাবিকভাবে এটা কিন্তু জন্মের সাথে সাথে আসার কথা ছিল না, বাইরে থেকে আসছে, এসে আমাদের এইডস ঘটাচ্ছে। স্বাভাবিক জন্মের সাথে কি এটা আসার কথা ছিল না। বাট জন্মের পর পরই এসে যেহেতু এর সাথে আমাদের দেখা হলো, কিংবা মায়ের পেটে থাকা অবস্থায় দেখা হওয়ার কথা ছিল না কিন্তু দেখা হলো, এই জন্য এটা কিন্তু অ্যাকোয়ার্ড বা অর্জিত। ক্লিয়ার? অর্জিত ইমিউনো ডেফিসিয়েন্সি। যাই হোক, এইডসে কি হয়, এইডস কি আবিষ্কার করেছেন আমি তো বলেছি তোমাদের, একটু নামটা মনে রাখলে খুব ভালো। 2জন সায়েন্টিস্টের নাম বলা আছে। একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে, কাউরে যদি এইডস হয় তাহলে আমরা হাই হাই রব করি যে লোকটা গেল। তাহলে বিজ্ঞানী গেল সর্বপ্রথম এইডসের জীবাণু এইচআইভি আবিষ্কার করেন। বিজ্ঞানী গেল, তাহলে এইচআইভি হয়ে গেলে একটা মানুষ গেল, শেষ। ক্লিয়ার? দেখো নামের মধ্যে লেখা আছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। সিনড্রোম মানে হচ্ছে অনেকগুলো লক্ষণ দেখা দিবে, সেগুলোকে একসাথে টুগেদার বা সিন। কি কি লক্ষণ দেখা দিবে? প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে দীর্ঘদিন টানা 1 মাস জ্বর, কোনো কারণ ছাড়া টানা 1 মাস জ্বর, লোকটা শরীর শুকিয়ে যাচ্ছে, গায়ে ব্যথা, জ্বর ব্যথা শুকিয়ে যাচ্ছে, তাহলে পেশিগুলোতে প্রচণ্ড ব্যথা হতে পারে, জ্বর শুকিয়ে যাচ্ছে। তাহলে এই লোকটাকে যদি আমরা টেস্ট করতে নিয়ে যাই, হতে পারে তার এইডস আছে। তাহলে প্রথম 3টা লক্ষণ হলো এইটা। ক্লিয়ার? এখন দেখো এরপর কি ঘটে। এইচআইভি, তাহলে ভিটা যদি আমরা চেঞ্জ করে টি লিখি, হিট। হিট মানে কি? হিট করা, আঘাত করা, রাইট? তাহলে T4। তাহলে এইচআইভি
লিম্ফোসাইট আছে না, লিম্ফোসাইটের তো যে টি আছে, টি লিম্ফোসাইট, তাহলে টি লিম্ফোসাইটকে আক্রমণ করে, T4 লিম্ফোসাইটকে আক্রমণ করে। তাহলে আমাদের শরীরে লিম্ফোসাইট ঘুরে বেড়াচ্ছে, T4 যে লিম্ফোসাইটগুলো তার দেয়ালের মধ্যে গিয়ে আক্রমণ করে। এখন হবেটা কি? লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি তৈরি করা জীবাণুর বিরুদ্ধে। তো T4কে যদি আক্রমণ করে, অ্যান্টিবডি তৈরি হতে পারবে জীবাণুর বিরুদ্ধে? পারবে না। তখন কি ঘটবে? আমরা তো স্বাভাবিক অবস্থায় চলাচল করতে বিভিন্ন ধরনের জীবাণু দেখা পাই, আমাদের শরীর সেগুলোকে মেরে ফেলে। এখন শরীরের নিরাপত্তা ব্যবস্থা নাই, T4 লিম্ফোসাইট শেষ। এখন কি হবে? ছোট্ট যদি সর্দি জ্বর হয়, মানে যে সর্দি জ্বরে যে ভাইরাসগুলো, কারোর কাছে হাসি দিছে কেউ তোমার সামনে, সর্দি জ্বরের যে ভাইরাসগুলো এগুলো তো ফুসফুসে আসে, তাহলে ফুসফুসে নিউমোনিয়া দেখা দিতে পারে, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বোঝা গেল? 1 2 নম্বর হচ্ছে যে মুখ আর ওপেনিং যেগুলো আছে আমাদের শরীরে, মায়েদের ক্ষেত্রে যোনিপথ, আর মা এবং বাবা উভয়ের ক্ষেত্রে মুখ। তাহলে মুখ এবং যোনিপথে ছত্রাকের আক্রমণ হবে। স্বাভাবিক অবস্থায় ছত্রাকের আক্রমণ কিন্তু ভালো হয়ে যায় চিকিৎসা করলে, কিন্তু ইমিউনিটির কোনো কিছুই নাই, T4 শেষ। তাহলে রিকারেন্ট বারবার হতেই থাকবে, কখনো ভালো হবে না। যোনিপথে ছত্রাকের আক্রমণ, এটাকে বলে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডা নামক ছত্রাক দ্বারা হয় ক্যান্ডিডিয়াসিস। ক্লিয়ার সুবি ভাই? এছাড়া আর কি হতে পারে? আপনার ওজন কমা শুরু হবে। আপনার শরীরে যে দেখেন ত্বকে কিছু ব্যাকটেরিয়া আছে, আমি বারবার বলছি না এরা ভালো ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো তখন করবে কি, এরা তখন সুযোগ নেবে, এই লোকটা গর্তে পড়ছে, এই লোকটাকে এবার আমরা সাইজ করবো। এদেরকে বলা হচ্ছে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া। মুখে ব্যাকটেরিয়া আছে না, নাকে আছে না, কানে আছে না, চোখে আছে না, তখন এরা সুযোগ নেবে আমাদের শরীরকে আক্রমণ করবে। বোঝা গেল? এদেরকে বলা হচ্ছে সুযোগ সন্ধানী ব্যাকটেরিয়া বা অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া। তাহলে তোমার সারা শরীরে নানাবিধ প্রবলেম কি হতে পারে? ডায়রিয়া আর ভালো হচ্ছে না, কারণ পরিপাক নালীতে তো বিভিন্ন ধরনের জীবাণু যায়, আর ভালো হচ্ছে না, কন্টিনিউয়াস ডায়রিয়া চলতেছে। আশা করি বুঝতে পেরেছো। লক্ষণগুলো না মনে রাখলেও সমস্যা নেই, প্রধান 3টা মনে রাখবা। আনএক্সপেক্টেড ওয়েট লস, মানে ওজন কমে যাচ্ছে, শরীরে ব্যথা হচ্ছে, দীর্ঘমেয়াদী জ্বর, এটা মনে রাখলেই হবে। এইচআইভি কিন্তু রেট্রো ভাইরাস, ডিএনএ থেকে আরএনএ হয়, এখানে আরএনএ থেকে ডিএনএ হয়, উল্টা মানে রেট্রো। যেহেতু রেট্রো ভাইরাস, তাহলে এটা ট্রিটমেন্ট করতে গেলে আমরা অ্যান্টি রেট্রো ভাইরাল ড্রাগ দেবো, রাইট? অ্যান্টি রেট্রো ভাইরাল ড্রাগ দেবো, এটা তো রেট্রো ভাইরাস। তো এটা জানতে হবে, এই শব্দটা জানলেই পড়া শেষ এখান থেকে। তোমরা কি বুঝতে পারছো সবাই বিষয়টা? আচ্ছা, বই এখানে যক্ষা হবে কোন কারণ ছাড়াই। তার মানে কি এইডস হলে সহজাত প্রতিরক্ষার কিছু হয় না? 1 মিনিট দাঁড়াও। একওয়ার্ড যেগুলো আছে এগুলো তো সব শেষ হয়ে যায়, সহজাতগুলো আর কোনো কাজ করতে পারে না। কারণ সহজাত যে প্রতিরক্ষা তোমরা যখন পড়ছো, সহজাত এবং অর্জিত প্রতিরক্ষার পার্থক্য, ওখানে কিন্তু বলা ছিল যে সহজাত প্রতিরক্ষাগুলো দীর্ঘমেয়াদী নয়, এগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। পৃথিবীতে আমরা আসার সময় মায়ের পেট থেকে যেগুলো নিয়ে এসি ওগুলো ধীরে ধীরে শেষ হয়ে যায়। ত্বকও আর তখন কিছু করতে পারবে না, কারণ ত্বক যেহেতু সহজাত প্রতিরক্ষার একটা অংশ, বাট তখন আর কিছুই করতে পারবে না। ভাইয়া এই চ্যাপ্টারে কিউ বিন করেন, করতে হবে। নেক্সট চ্যাপ্টার কোনটা পড়াবেন জানাবো, একটু ক্লাসটা শেষ হোক, আমি তখন শেষ করিনি। ও আর একটা কথা মনে রাখবা, এইডস কিন্তু আসছে বানরের শরীর থেকে, তাহলে এটাকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। অন্য কোনো প্রাণী থেকে আমাদের শরীরে আসছে ইমার্জিং ভাইরাস। এদিকে গনোরিয়া পড়াই, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ।
নিষেরিয়া গনোরি দ্বারা হয়। কি ঘটে এখানে? মনে রাখবা গনোরিয়া আক্রমণ করে হচ্ছে মিউকাসকে, মিউকাস পর্দাকে, মিউকাস পর্দায় আক্রমণ করে। একটুকু মনে রাখলেই হবে। এই যে মুখের ভেতরের যে দেয়ালগুলো দেখতেছেন এগুলো কিন্তু ভেজা থাকে, রাইট? তাহলে এগুলো মিউকাস পর্দা। চোখের ভেতরে, চোখটা যদি আমরা তুলি লাল লাল দেখা যায় না লেয়ারটা চোখের পর্দার নিচে, তো এগুলো হচ্ছে মিউকাস পর্দা। একই সাথে হচ্ছে মূত্র নালীর ভেতরে যে লেয়ারটা আছে এটা হচ্ছে মিউকাস পর্দা, কারণ এগুলো ভেজা থাকে। একই সাথে হচ্ছে যোনিপথের যে রাস্তা আছে এটাও মিউকাস পর্দা। তো দেখেন চোখ, মুখ, যোনিপথ, মূত্রনালী, পায়ুপথের ভেতর লেয়ারটা, তো এটা হচ্ছে মিউকাস পর্দা। তাহলে এই সব জায়গায় আক্রমণ করবে, ক্লিয়ার? তো এখানে আক্রমণ হলে কি হবে? কিছু কিছু লক্ষণ প্রকাশ পাবে, যেমন চোখে যদি সংক্রমণ হয় দেখেই বোঝা যাবে। মুখের সংক্রমণ হলে কি হবে? কথা বলতে পারবে না, গলা বসে যাবে। তো এগুলো জানার দরকার নেই, এত কিছু জানার দরকার নাই। যদি মূত্রনালী পথে হয় তাহলে এখান থেকে পুঁজ পড়তে পারে, পুঁজ, রক্ত। তো মূত্রনালী পথে পুরুষের ক্ষেত্রে মূত্রনালী দিয়ে যদি উপরে ওঠা যায় তাহলে কার সাথে দেখা হয়? প্রোস্টেট গ্রন্থির সাথে, তাই না? এই যে এখানে থেকে প্রোস্টেট গ্রন্থি, তাহলে এখান থেকে সে প্রোস্টেট গ্রন্থিকেও আক্রমণ করতে পারে। তাহলে প্রোস্টেট গ্রন্থিতে যদি সংক্রমণ হয় তাহলে এটা হচ্ছে ব্যথা হবে, হচ্ছে যখন মল ত্যাগ করবে তখন ব্যথা হবে, কারণ এইটা একেবারে মলাশয়ের সামনে। তাহলে মলাশয়ে যখন মল ত্যাগ করবে তখন এইটার উপর প্রেশার খাবে, এইটা ব্যথা করবে। বোঝা গেল? আবার গনোরিয়া হলে কিন্তু ধীরে ধীরে কিন্তু হচ্ছে এই যে এই পাশগুলোতে যেতে পারে। এই যে এখানে সেমাইনাল ভেসিকল আছে, এখানে যেতে পারে। তো সেমাইনাল ভেসিকলে যদি এই পাশে গনোরিয়ার জীবাণুটা আসে এখানে, তো রক্ত এখানে হবে না, ঘা হবে না, তাহলে বীর্যপাতের সাথে সাথে কি হবে? রক্ত বের হবে, হবে কি না? স্ত্রীদের ক্ষেত্রে কি হবে? আর একটা প্রবলেম বলি, এই জায়গায় যদি ঘা হয়, গনোরিয়ার ক্ষেত্রে চিন্তা করো যে এই জায়গায় যদি ঘা হয় তাহলে এই জায়গাটা সব ইরিটেশন করবে না সুফি ভাই? এই জায়গা হচ্ছে কি মতো হবে যে একটু পেইন করে। তো পেইন করার জন্য যে ফিলটা হবে সেটা হচ্ছে প্রসাব করার পরও মনে হবে প্রসাব ক্লিয়ার হয়নি। বোঝা গেল? আর্জেন্সি সব সময় থাকবে, মানে প্রসাব করার ইচ্ছাটা সব সময় থাকবে, কিন্তু কখনোই প্রসাব ক্লিয়ার হবে না। কারণ কি? ফিল দিতেছে এখানে ঘা আছে, ক্লিয়ার। গ্ল্যান্স পেনিসের উপরে ঘা হয়, দেখে কিন্তু বোঝা যায়। মূত্র ইউরেথ্রার পদে কিন্তু তখন পুঁজ পড়ে, বইয়ের মধ্যে সব লেখা আছে। স্ত্রীদের ক্ষেত্রে কি হয়? সেম, এই যে এগুলোতে ঘা থাকবে যোনিপথে, একবার বাইরের দিকে এগুলো ঘা লাল হয়ে থাকবে। মূত্রনালী আছে, মূত্রনালীতে পুঁজ পড়ে মূত্রনালী লাল হয়ে থাকবে। এমন কি হচ্ছে সার্ভিক্স আছে, সার্ভিক্সে ঘা হবে, রক্তপাত বা দেখো সার্ভিক্সটা কিন্তু হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম, রাইট? এই যে এগুলো, তো এগুলোতে যদি ঘা হয় সুইবা, এখান থেকে যদি রক্ত ব্লিডিং হতে থাকে তাহলে মনে হবে যে কন্টিনিউয়াস তার পিরিয়ড চলছে। বোঝা গেল? যেহেতু জীবাণু, যেহেতু সে ব্যাকটেরিয়া, তাহলে দুর্গন্ধযুক্ত ব্লিডিং হবে। ব্যাকটেরিয়া তো পচন ঘটায়, ক্লিয়ার? তারপর এই পাশে সে ফেলোপিয়ান নালীতে হবে। কিছুক্ষণ আগে আমি পড়িয়েছি যে বন্ধাত্বের কারণে স্ত্রীদের সার্ভিক্সে ঘা, দেখো হচ্ছে কিনা, অ্যান্ডোমেট্রিয়ামে ঘা হচ্ছে কিনা, এখানে ঘা হয়ে এটা বন্ধ হয়ে যেতে পারে কিনা, রাস্তাটা হতে পারে। এই ধীরে 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 এসে এই যে ডিম্বাশে আক্রমণ করতে পারে। তাহলে দীর্ঘকাল যদি ট্রিটমেন্ট লেস থাকে একটা গনোরিয়া আক্রান্ত স্ত্রী বা পুরুষ, তাহলে উভয়ের ক্ষেত্রে হচ্ছে সন্তান জন্মদানে অক্ষমতা সৃষ্টি হবে। তো এখানে ট্রিটমেন্টের কথা বলা নাই, শুধু বলা আছে কি করলে হবে না। তোমরা দেখলে বুঝতে পারবা যে ওখানে কি বলছে। ক্লিয়ার? ক্লিয়ার না সুই ভাই? আরো পড়াইতে হবে? সিফিলিস তো বাকি আছে, ওইটা পড়াই, ওইটা আরো ভয়ঙ্কর। তাহলে গনোরিয়া থেকে এটা পড়লেই চলবে। ট্রিটমেন্ট করলে ভালো হয়, পুরুষের বেশি হয়, স্ত্রীদের কম হয়। তো আমি হচ্ছে আমার ক্লাসে প্রায় একটা কথা বলি যে গনোরিয়াটা আসলে কার শরীর থেকে আসলো? এটা হচ্ছে যৌনবাহিত, এটা যৌন মেলামেশা করার ফলে ছড়ায়, রাইট? তো
পাটুরিয়ার কথা বলো, কিংবা হচ্ছে এই যে মুন্সিগঞ্জ লৌহজং এখানে যে ফেরিঘাট আছে এইটার কথা বলো, মাওয়া যেটা, কিংবা হচ্ছে আমাদের আগে রংপুরে যাইতে এই জায়গায় তো আগে ব্রিজ ছিল না। তো এই সব জায়গায় কী হয়, ট্রাক ড্রাইভারগুলো যখন আসে 2 দিন 3 দিন 4 দিন একটা বিশাল লাইন ধরে থাকতে হতো, হয়তো না, যখন একটু প্রেশার পড়তো। তো এই সব জায়গায় কী হয়, ছোট ছোট কিছু খাবার ক্যান্টিন তৈরি হয়, ছোট ছোট কিছু ভিক্ষুক আসে, এবং এখানে হচ্ছে যৌনকর্মীরা আসে। তো ট্রাক ড্রাইভাররা ওখানে যাচ্ছে। তো যৌনকর্মীদের সাথে যেহেতু একাধিক মানুষ, এইসব রোগ ছড়ায় কিন্তু একাধিক মানুষের জন্য। সেম পার্টনার যদি হয় তাহলে প্রবলেম নাই, ট্রিটমেন্ট করলেন ভালো হয়ে গেল। তো ট্রাক ড্রাইভার আসছে, এখন ট্রাক ড্রাইভার এখানে যৌনকর্মীর সাথে হয়তো বা কোনো লোক তারা দিয়ে গেছে, এই ট্রাক ড্রাইভার আক্রান্ত হইলো। 7 দিন বা 10 দিন পরে সে বাড়িতে আসছে, বাড়িতে চট্টগ্রামের ওইদিকে স্ত্রীর শরীর, বাড়িতে যেহেতু আসছে এখন স্ত্রীর শরীরে চলে গেল গনোরিয়া। ট্রাক ড্রাইভার আবার গেছে, লোড নিয়ে এসে চলে গেছে রংপুর মুখে। স্ত্রী এখন হতেই পারে পাশের বাড়ির কাউরের সাথে চলে গেল, আর তার তো হাজবেন্ড আছে আবার ওইটার, মানে তার তো ওয়াইফ আছে পাশের বাড়ি, যে তার ওয়াইফ আছে, এটা তার মধ্যে চলে গেল। কিছু বুঝলেন কিভাবে ছড়াইতেছে? এই ট্রাক ড্রাইভার আবার যাচ্ছে ওদিকে অন্য কোনো যৌনকর্মীর সাথে, ওর মধ্যে ছড়াই দিল, ওখানে আবার অন্য ট্রাক ড্রাইভার এসে তার মধ্যে ছড়াই দিল। তার মানে এগুলো কীভাবে যায়, ধীরে 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 ছড়া যায়। কিছু বুঝলা রে গাধা, কি বুঝলা? আপনারা কি লাইনে আছেন সবাই? মেডিকেলে যেদিন আমাদের প্রথম এইডস পড়াইছে সুবি ভাই, আমি তো নিশ্চিত আমার এইডস আছে, সিরিয়াসলি আমি নিশ্চিত। কারণ ওই সময় হচ্ছে ওই যে আমার তো অ্যালার্জি আছে, অ্যালার্জির জন্য যেটা হচ্ছে সর্দি বা হচ্ছে নাক বন্ধ বা এই টাইপের প্রবলেমগুলো হয়। শীতকাল পড়াইছে যে জ্বর থাকবে, তাদের গা ব্যথা থাকবে, তো ওই সময় আমার জ্বর আর গা ব্যথা ছিল, বুঝছেন কিছু। হোস্টেলে আসছে, হোস্টেলে খানা পিনা ভালো লাগে না, ওজনও কমে গেছে, একবারে 3টা মিলে গেছে, শেষ, এইডস হয়ে গেছে, আর কোনো ট্রিটমেন্ট নেই। তারপর যখন হচ্ছে হার্ট ফেলিউর পড়াইলো, যে হার্ট ফেলিউরে হচ্ছে সক্রিয় বা নিষ্ক্রিয় শ্বাসকষ্ট হতে পারে, কাজ করলেও শ্বাসকষ্ট, নিষ্ক্রিয় মানে হচ্ছে শুয়ে থাকলেও শ্বাসকষ্ট, সিঁড়ি দিয়ে উঠতেছো বাজার সদাই করতেছো তখন শ্বাসকষ্ট। আশ্চর্য, আমার রুম হচ্ছে 5 তলায়, হোস্টেলে তো আর এসি নাই, নাই লিফট নাই, 5 তলায় উঠেই কিছুক্ষণ পর হাঁপিয়ে যাই। কারণ মেডিকেল স্টুডেন্টদের ক্লাসটা এরকম যে সকালবেলা ক্লাসে যায়, এসির মধ্যে থাকে, দুপুর 2:30টার দিকে চলে আসে, পুরোটা এসিতে। তো হেঁটে যখন আমরা ক্যাম্পাসে আসি, কারণ মেডিকেল কলেজগুলোর একটা স্পেশালিটি হচ্ছে ভার্সিটিগুলোর মতোই, যে ক্যাম্পাস হোস্টেল সব এক জায়গাতেই, এক বাউন্ডারির মধ্যে, বুঝতে পারছেন? তো রোদে হেঁটে আসতেছি 2:30টার দিকে, এসে সিঁড়িতে উপরে উঠতেছি, শ্বাসকষ্ট হচ্ছে, মানে একটু হাঁপায় যেতেছি। তো শ্বাস প্রশ্বাস বাড়ছে, তার মানে হচ্ছে কি আমার শরীরে অক্সিজেনের অভাব তৈরি হচ্ছে। অক্সিজেনের অভাব মানে কি, আমার শরীরে কোষে অক্সিজেন যাচ্ছে না, কোষে অক্সিজেন যাচ্ছে না মানে কি, হৃৎপিণ্ড নিচে অক্সিজেন বাড়াতে পারছে না। কেন হৃৎপিণ্ড বাড়ছে না? নিশ্চয় তার ফেইল আছে। কিছু বুঝলেন? এই হচ্ছে ঘটনা। যেমন শরীরে যদি কখন একটু ফুলে যায়, অ্যালার্জির জন্য যদি ফুলে যায়, সাথে সাথে মনে হয় যে টিউমার, এবং টিউমারগুলোর কোনটা ক্যান্সার, যেটা হচ্ছে হঠাৎ করে বাড়তে শুরু করে, 1 2 নম্বর হচ্ছে যেটা একটু হঠাৎ করে বাড়তে শুরু করে, একটু হার্ড। তো অ্যালার্জিগুলো তো একটু হার্ড হয়, হঠাৎ করে তৈরি হয়, তো মনে হয় ক্যান্সার হয়ে যেতেছে। কি একটা ভয়ানক অবস্থা না? কতক্ষণ ক্লাস হয়েছে সুই ভাই? 1.5 ঘন্টা, আমরা এখনই ক্লাস শেষ করবো। স্যার এত হাঁপায় কেন? অ্যাজমা না, স্যারের আসলে অ্যাজমা নাই। স্যার এই যে এখানে একটা মাইক্রোফোন আছে, স্যারের শ্বাস প্রশ্বাসের শব্দটাও এখানে যাচ্ছে। আপনি এক কাজ করেন, ফিল্টার লাগাবেন, ঠিক আছে? তো আমরা তো জানি যে টিতে হচ্ছে ট্রিকোনোমা প্যালিডাম, সিতে হচ্ছে সিফিলিস। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সিফিলিসে কি হয় দেখো, একুশ শব্দটা মনে রাখবা খুব ভালো করে। 21তম দিনে
লক্ষণ প্রকাশ পায়। কি লক্ষণ? একটি ক্ষত, সারা শরীরে মাত্র একটা ক্ষত, একটা ঘা আছে। ক্লিয়ার? একটি ক্ষতের বৈশিষ্ট্য কি? এটার ক্ষতটার বৈশিষ্ট্যটা আমাদের জানতে হবে। বৈশিষ্ট্য কি? এই যে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা গোলাকার হবে। 2 নম্বর হচ্ছে এটা শক্ত হবে। 3 নম্বর হবে এটা ব্যথাহীন। তাহলে যদি কাউরে কখনো সিফিলিস হয়, ক্যামেরাটা একটু নিচে নামাই দিবেন নাকি? উপরে তাকায় দেয়, ক্লাস করতে হচ্ছে। হালকা একটু নিচে নামাও তো। ওকে, ঠিক আছে। তোর কি ঘুম ধরতেছে? ঘুমা গিয়ে যা। ভাইয়া আরো দুষ্ট প্রশ্ন আছে, ওইগুলো আপনাকে ইনবক্সে করব। আমি ইনবক্সে কিন্তু কোনো প্রশ্নের জবাব দিই না। তোমার যত দুষ্ট প্রশ্ন আছে একেবারে নির্দ্বিধায় সাহস নিয়ে বলো। মনে করো এটাই তোমার আখেরি প্রশ্ন, জীবনের শেষ প্রশ্ন। হরমোনাল ভারসাম্যহীনতা থেকে আমি শুধু দাগ দিয়ে দিব, একটুকু দেখলেই হবে। এটা নিয়ে বিস্তারিত পড়ালে অনেক সময় লাগবে। আরিফ মাহমুদ বলতেছো, ভাইয়া স্বপ্নদোষ সম্পর্কে একটু বলেন। হাসার কিছু নাই, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তুমি ইন্টারনেট থেকে একটু সার্চ করবা, উইকিপিডিয়া দেখতে পারো। নকটার্নাল ইমিশন, নকটার্নাল ইমিশন লিখে সার্চ করবা, পেয়ে যাবা। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। কি 21তম দিনে প্রথম লক্ষণ প্রকাশ পায়। কি লক্ষণ প্রকাশ পায়? একটা ক্ষত। এই একটা ক্ষতের কয়টা বৈশিষ্ট্য? 3টা। এই যে 2 আর 1 3, 3টা। গোলাকার হবে, যেমন ধরা যাক ঠোঁটের পাশে একটা গোলাকার ঘা হয়েছে এই জায়গায়, কিংবা বুকে একটা ঘা হয়েছে, কিংবা শিশ্নের মাথায় একটা ঘা হয়েছে, কিংবা যোনিপথের পাশে একটা ঘা হয়েছে। একটা ঘা, আর হবে না। ঘাটা কেমন? ব্যথা করবে না, শক্ত হবে আর গোলাকার হবে। আর খুব টাফ। কারণ আমার মতো মানুষের যদি হয় তাহলে আমি ভাববো যে এটা নিশ্চয়ই অ্যালার্জি থেকে হয়েছে। কারণ অ্যালার্জির একটা প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে কোনো একটা জায়গায় সেল নেক্রোসিস হওয়া শুরু করে, একটু ফুলে টুলে যায়। বোঝা গেল? তো শনাক্ত করা খুব টাফ। কি হয়? তো তুমি যদি কখনো দেখো যে কাউরের ঠোঁটের পাশে এটা হয়েছে, সিফিলিসের সংক্রমণ ফার্স্ট দেখা দিছে, তার নিশ্চিত থাকবা তার পার্টনারের সাথে যে ধরনের সম্পর্ক হবে সেই সব জায়গায় আক্রান্ত হবে। যদি অ্যানাল সেক্স হয় তাহলে হচ্ছে মলদ্বারের পাশে থাকবে। যদি ফিমেলের ক্ষেত্রে থাকে তাহলে পুরুষের শিশ্নের আশেপাশে থাকবে। যদি সামটাইমস তো মানুষ অনেক দুষ্ট, সো মুখের চারপাশে যদি থাকে তাহলে কেন হয় এটা তোমরা বুঝে নিবা। আর বুকের মধ্যে একটা আছে, এখানে মাঝখানে একটা, এটা কেন হয়েছে এখন তোমরা বুঝে নাও কেন হয়েছে। তার মানে ফিজিক্যাল রিলেশন, যৌন সঙ্গমগুলো যে ধরনের হবে ওই জায়গায় গিয়ে লক্ষণটা প্রকাশ পাবে, হুট করে একটা জায়গায় হবে না। কেন একটা ঘা হয় সুফি ভাই? কারণ সিফিলিসের যে জীবাণুটা সেটা কর্কের মতো আছে না, মাঝে যদি আমরা কোনো একটা জায়গায় কাঠের মধ্যে আমরা ছিদ্র করে নিই এটা দিয়ে, তো জীবাণুটা কিন্তু যদি এখানে বসে ওইরকম ছিদ্র করে ভেতরে ঢোকে, তাহলে যে হবে না, ক্ষত সৃষ্টি হবে না। এই জন্য ক্ষত সৃষ্টি হয়। একটা জীবাণু আসলে খবর হয়ে যাবে। কিছু বুঝলেন? এখন ঘটনা হচ্ছে 21তম দিনে লক্ষণ প্রকাশ পায়, একটা ক্ষত প্রকাশ পায়। তাহলে 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে 4টা ধাপ আছে। ধাপ 4টা কি? প্রাইমারি দশা, সেকেন্ডারি দশা, ল্যাটেন্ট বা সুপ্ত দশা, আর একটা হচ্ছে লেট বা বিলম্বিত দশা।
1 2 3 4 4টা দশায় হচ্ছে সিফিলিসের সংক্রমণ দেখা যায়। দেখো প্রথম দশা, তার মানে প্রথম লক্ষণ প্রকাশ পেল কততম দিনে? 21তম দিনে। তাহলে এই পাশে হচ্ছে 21তম দিনে। তাহলে প্রাইমারি দশাটা দেখা যায়। কি দেখা যায়? একটা ক্ষত। একটা ক্ষতের বৈশিষ্ট্যটা 3টা। কি কি বৈশিষ্ট্যটা জানতে হবে, আসতে পারে। এটা হচ্ছে ডাক্তাররা শনাক্ত করার কিন্তু প্রথম ধাপে কিন্তু হলো এটা, যে একটা হয়েছে দেখি পেইনলেস, হার্ড, আর হচ্ছে বিশেষ একটা জায়গায় আছে বা হচ্ছে গোলাকার। এই 4টা সাথে হচ্ছে কোন জায়গায় আছে দেখে বোঝা যায়। বোঝা গেল সুই ভাই? এইটা কিন্তু 4 থেকে 6 সপ্তাহ পর ভালো হয়ে যায়, 6-8 সপ্তাহ পর ভালো হয়ে যায়, বইয়ের মধ্যে লেখা আছে। তার মানে এখন প্রাইমারি দশাটা শেষ, একটা ছিল ক্ষত। সেকেন্ডারি দশাতে হয় কি, মানে এন সংখ্যক ক্ষত তৈরি হয়, অজস্র, সারা শরীর জুড়ে ক্ষত তৈরি হয়। বোঝা গেল? ছোট 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 র্যাশ হয় সারা শরীর জুড়ে। তাহলে তখন আমরা নিশ্চিত হতে পারি যে এই লোকটা প্রাইমারি স্টেজ পার হয়ে এবং সেকেন্ডারি স্টেজে চলতেছে। প্রথমে ছিল একটা, কোন জায়গায় হয়েছে দেখে কিন্তু আমরা বুঝতে পারছি কী ধরনের যৌন সঙ্গম হয়েছে। দ্বিতীয় দশায় বা সেকেন্ডারি দশায় গিয়ে আমরা দেখবো সারা শরীরে র্যাশ হয়েছে। তো এই ধরনের যদি র্যাশ হয় তাহলে কী হয়? পেশি ব্যথা হবে, জ্বর হবে, তারপর হচ্ছে জ্বরের সাথে যাদের যে সিমটমগুলো হয়, সর্দি, জ্বর, গা ব্যথা, গলা বসে যাওয়া, তারপর হচ্ছে পেশি ব্যথা, এগুলো সব তৈরি হবে। তো লক্ষণগুলো না জানলেও সমস্যা নেই, ধাপের নাম মনে রাখবা, ক্ষতটা কেমন এটা মনে রাখবা, কোন দশায় কি ঘটে জাস্ট এক লাইনে মনে রাখবা, শেষ। এইটা কিন্তু এক সময় গিয়ে ভালো হয়ে যায়। এই যে বিপদ, একটা লোক প্রাইমারি দশায় তো বুঝতেই পারলো না কি হয়েছে, সেকেন্ডারি দশায় সে গ্রামে চিকিৎসা করলো, এটা তো এমনি ভালো হয়ে যাবে সুই ভাই, চিকিৎসা করুক আর না করুক। ল্যাটেন্ট দশা বা সুপ্ত দশা, সুপ্ত মানে এই যেটা হিডেন, লুকিয়ে আছে, হিডেন লক্ষণ, মানে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর তুমি আর পাবা না তারে। তো গ্রামের একটা লোক বা যে ধরনের লোকগুলো সিফিলিসে আক্রান্ত হয়, এই ধরনের লোকগুলোর ক্ষেত্রে তো তাই ঘটে। একটা ক্ষত হয়েছে, পাত্তা দেয় না, সারা শরীরে র্যাশ হয়েছে, দোকানদারের কাছে যায়, তারপর কিছুদিনের মধ্যে ভালো হয়, দোকানদারের হচ্ছে কি, দোকানদারের ক্যারিশমা, অমুকের কাছে গিয়ে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, 2টা এজিথ্রোমাইসিন খাইছি, ফ্লুক্লোক্সাসিলিন খাইছি হচ্ছে 4টা, ফ্লুক্লোক্সাসিলিন খেতে 28টা মিনিমাম, 20টা 28টা। বুঝে গেল সুই ভাই? ল্যাটেন্ট দশা অনেক দিন থাকে। এই সময় কি হয়, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি করে, এই যে বিলম্বিত দশায় গিয়ে প্রকাশ পায়। 5 বছর, 10 বছর, 20 বছর পর মাথায় হতে পারে, মস্তিষ্কে হতে পারে। মস্তিষ্কে যদি হয়, লোকটা স্মৃতিভ্রষ্টতা দেখা দিবে, কথা বলতে পারবে না, কাজ করতে পারবে না। লোকটা যদি হৃৎপিণ্ডে হয়, হৃৎপিণ্ডের ভেতরে ক্ষত তৈরি হয়ে গেছে, ঘা বিশাল। আমাদের যে মেরুদণ্ডের ভেতর দিয়ে যে স্পাইনাল কর্ড আছে, স্নায়ুরজ্জু, এইটাতেও হতে পারে। তাহলে এইটা হলে কি, শরীর নিচের দিকে পেইন হবে, কিংবা নিচের দিকে কোনো কাজ টাজ করতে পারবে না। চোখে যদি হয়, লোকটা অন্ধ হয়ে যাবে। আমাদের নক করছে। আচ্ছা, জানালা কি খোলা? আচ্ছা ঠিক আছে, তো আমি এখন শেষ করি। বিলম্বিত দশাতে এটা হবে, কিন্তু বিলম্বিত দশা ট্রিটমেন্ট করলে ভালো হবে না। কখন ট্রিটমেন্ট করলে ভালো হবে? দেখো, প্রাইমারি দশাতে যদি ট্রিটমেন্ট করো ভালো হবে, সেকেন্ডারি দশাতে যদি ট্রিটমেন্ট করো ভালো হবে। যে ল্যাটেন্ট দশার যদি প্রাথমিক স্টেজে, মানে টোটাল যে সময়টা, তার অর্ধেক সময় দিয়ে যদি ট্রিটমেন্ট করো ভালো হবে, এরপরে গেলে আর ভালো হবে না, দীর্ঘদিন ধরে তাকে ট্রিটমেন্ট করতে হবে। বোঝা গেল? যদি এর উপরে তুমি ধরতে পারো এইসব জায়গায়, তাহলে একটা মাত্র যদি ইঞ্জেকশন দাও, বেনজাথিন পেনিসিলিন জি, 1 ইঞ্জেকশনে রোগটা ভালো হয়ে যাবে। ক্লিয়ার? একটা মাত্র ইঞ্জেকশন হলে রোগটা ভালো হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এইসব রোগ যেন না হয় কি করতে হবে? স্ত্রী বা পার্টনার হবে একজন। এইসব ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন খুবই পজিটিভ ব্যাপার। ধর্মীয় অনুশাসন মানবা, এইসব প্রবলেম সলভ হবে না। বোঝা গেল? যদি কেউ আক্রান্ত হয়, কাউরে যে আন্ডারওয়্যার, কাউরে প্যান্ট পরো, কাউরে শরীরের কোনো একটা কাপড়ের মধ্যে আছে, তো যদি পরো তাহলে কিন্তু ছড়াইতে পারে। খুব সাবধান। এই ধরনের রোগ যাদের আছে তাদের সাথে মেলামেশা করা যাবে না, কাছে যাওয়া যাবে না, তার বাসায় যাওয়া যাবে না, তার রুমে বসা যাবে না, তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না। এইডস বাদে, এইডসে আবার কিন্তু আলাদা থাকবে না, এইডসে সমস্যা নেই। ক্লিয়ার?
প্রিয় স্টুডেন্ট, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করেন। যাদের 4-5টা বউ, তাদের কি হবে? যাদের 4-5টা বউয়ের মধ্যে একজনের মধ্যে প্রবলেম আছে, স্বাভাবিকভাবে সে চলাইতে পারে। ব্যাপারটা এমনই না যে সবার মধ্যে এটা আছে। এটার ভ্যাকসিন নাই। তো তোমরা এখন অনুজীব চ্যাপ্টারে গিয়ে দেখবা যে সিফিলিসের ভ্যাকসিন আছে কিনা, গনোরিয়ার ভ্যাকসিন আছে কিনা। ঠিক আছে, ভ্যাকসিন নাই এগুলোর। এইচআইভি এইডসের ভ্যাকসিন নাই। যাই হোক, আমি আজকে কোনো এক কারণে আমি আমার মন মতো ক্লাস নিতে পারিনি, তোমরা হয়তো বুঝতে পারছো। আমি কিন্তু প্রিপারেশন নিয়েছি, ভালো করে প্রিপারেশন নিয়েছি। আমার টার্গেট ছিল খুব ভালোভাবে আজকে ক্লাসটা শেষ করা, আমি পারি নাই, এটা হচ্ছে আমার ব্যর্থতা। তোমরা অবশ্যই পড়াশোনা করবা। আমি পারি না পারি, ভালো করে ক্লাস নিতে পারি না না পারি, তোমাদের পড়তে হবে। আজকে আমি বইটা দাগাই দিব, তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? কোন কোন জায়গা থেকে পড়তে হবে সব দাগিয়ে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।